শিহাবুর রহমান শুভ ভাই, শরীফুল ইসলাম ভাই, সাইফ আল হাসান আহাদ ভাই, সৈকত আহমেদ, হাসনাতুল জারিয়া, হাসিব ভাই, কান্থ কুমার, শরীফুল ইসলাম, জান্নাতুল শারমিন, প্রিয়া। তো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর সবাই অনেকেই সংযুক্ত হয়ে গেছে, শাহুন ইসলাম ভাইও সংযুক্ত হয়ে গেছে। তো আজকে আমরা আমাদের ফিজিক্সের তৃতীয় ক্লাস সেটা শুরু করতেছি। অলরেডি আমাদের 2টা ক্লাস হয়ে গেছে। ওকে ওকে আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আশা করি ফিজিক্স কোর্সে কারো কোনো সমস্যা হচ্ছে না, যেহেতু যেহেতু 2টা ক্লাস অলরেডি আমাদের হয়ে গেছে। এই 2টা ক্লাসে কিন্তু বেসিক বিষয়গুলো আলোচনা করা হয়েছিল এবং তার সাথে আমরা অল্প কয়েকটা 2টা ম্যাথ সম্ভবত আমরা এখানে করছিলাম। আর আজকে যে কাজটা করব, আজকে আমরা প্রবলেম সলভ করব, অনেকগুলো ম্যাথ করব। ম্যাথগুলো কিভাবে চিন্তা করা যায়, কোন কোন ফর্মুলাগুলো ইউজ করা বেটার হবে, এই যে বিষয়গুলো আছে এগুলো আজকে আমরা জানবো এবং সবগুলো ম্যাথ আজকে করে ফেলবো। তারপরে আমরা এইগুলো যদি প্র্যাকটিস করি আর এই ম্যাথগুলো যদি পারি, তাহলে বলা যাবে যে আমাদের ফিজিক্সের এই অধ্যায়টা কমপ্লিট। কারণ এই ম্যাথগুলো যারা বুঝবে, অ্যাকচুয়ালি যারা বুঝবে আর পারবে, তারা অন্যান্য যে ম্যাথগুলো যেগুলো সূত্র বসালেই হয়ে যায় বা ছোটখাটো যে ম্যাথগুলো, সেগুলো কিন্তু খুবই সহজে করে ফেলতে পারবে। ওগুলো আর কঠিন মনে হবে না কারো কাছেই। তো শুরু করে দেই। সবাই আশা করি যেহেতু সবাই ভালো আছেন, সো ক্লাসেও মনোযোগ দিতে পারবেন। আর আজকের ক্লাসটাও আমরা শুরু করে ফেলি প্রবলেম সলভিং এর মাধ্যমে। তো সূত্রগুলো আশা করি সবার মনে আছে, তারপরে আমি সূত্রগুলো সব একটু লিখে নিব, লিখে নিয়ে তারপরে ম্যাথগুলো সলভ করব, যেন সবাই ধরতে পারে যে কোন সূত্রটা অ্যাপ্লাই করা ভালো, কোনটা অ্যাপ্লাই করলে প্রবলেম। তো এই জিনিসটা যেন সবাই ক্লিয়ার থাকতে পারে আর কি। ওকে, ঠিক আছে, আমরা তাহলে চলে যাই আজকে যে ম্যাথগুলো আমরা সলভ করব সেই ম্যাথগুলোর দিকে। আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি। সো এখন আমরা ম্যাথ সলভিং এর দিকে চলে যাই। অলরেডি 2টা ম্যাথ করে ফেলছি, এখন এই বড় ম্যাথটা আমরা সলভ করব। সো সবাই একটু ম্যাথটা দেখে নেন এন্ড পড়তে পারেন। আমি খুব ইজিলি ম্যাথটা সলভ করে দেওয়ার চেষ্টা করব যেন সবাই অনেক ভালোভাবে বুঝতে পারে। সবাই একটু ম্যাথটা পড়বেন, কি বলা হয়েছে এই ম্যাথের মধ্যে। ঠিক আছে, আজকে কিন্তু সবাইকে চিন্তা করতে হবে আমার সাথে সাথে, আর এই ম্যাথগুলো অ্যাকচুয়াল ভাবে বুঝতে হবে। ভাইয়া আপনাকে ঠান্ডা লাগে না? না, একদমই ঠান্ডা করতেছে না, এখানে আসলে চারপাশে অনেক লাইট তো, সো এই জন্য রুম হিট হয়ে আছে, ঠান্ডা করতেছে না। ওকে ওকে ঠিক আছে, এখন পড়ি ম্যাথটা। আমি নিজেও একবার পড়তেছি। 50 কেজি ভরের এক ব্যক্তি 950 কেজি ভরের একটা গাড়ি স্থির অবস্থান থেকে 10 সেকেন্ড সমত্বরণে চালালো। অতঃপর 10 মিনিট সমবেগে চালানোর পর ব্রেক চেপে 5 সেকেন্ড সময়ের মধ্যে গাড়িটা থামালো। যাত্রা শুরুর 2 সেকেন্ড পর গাড়ির বেগ 4 মিটার পার সেকেন্ড হলে গাড়ি কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব কত? তো অনেক বড় একটা প্রশ্ন, অনেকের মাথায় হিজিবিজি হয়ে যাইতে পারে যে এত কথা কেমনে কি, মানে চিন্তা করতে অনেক ভয় লাগতে পারে। এই ম্যাথটাকে কিভাবে একদম মানে ভিজুয়ালি সলভ করা যায় সেটা একটু বুঝি। এই ম্যাথটাকে যদি আমরা একটু চিত্রের মধ্যে নিয়ে আসি তাহলে কিন্তু ভিজুয়ালি সলভ করাটা সহজ হবে। আসেন স্টেপ বাই স্টেপ করি, কিভাবে চিন্তা করতেছি, কিভাবে সলভ করতেছি, প্রত্যেকটা বিষয় একটু বুঝতে হবে। বলছে 50 কেজি ভরের একটা ব্যক্তি 950 কেজি ভরের একটা গাড়িতে, তার মানে ওভারঅল ভর কত হচ্ছে 1000 কেজি। বাট ভরের এখানে কোনো প্রয়োজনই নেই এই ম্যাথটাতে, এটা আপনাকে কনফিউজড করার জন্য দিছে। সো আপনার কনফিউজড হওয়া লাগবে না। আমরা যে জিনিসটা বের করব, দূরত্ব বের করার জন্য আমাদের এখানে ভরের কোনো প্রয়োজন পড়বে না। সো এটা থাকুক। স্থির অবস্থা থেকে, এখানে একটা কথা বলছে, গাড়িটা স্থির অবস্থান থেকে, এই পয়েন্টটা একটু মাথায় রাখবেন, স্থির অবস্থান থেকে 10 সেকেন্ড সমত্বরণে চালালো। তার মানে আমি যদি একটা কাজ করি, ধরে নিলাম যে আমার এটা একটা রাস্তা,
দেখেন সবাই একটু বোঝার চেষ্টা করি, উপরে লিখি। এখানে ধরে নিলাম যে এটা একটা রাস্তা, এই হচ্ছে সেই রাস্তাটা। তো এই রাস্তাতে ব্যাপারটা হচ্ছে যে একটা গাড়ি স্থির অবস্থান থেকে, ধরে নিলাম যে এই জায়গাতে একটা গাড়ি আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই গাড়িটা। গাড়িটা স্থির অবস্থান থেকে, তার মানে তার আদিতে কোনো বেগই ছিল না, সে দাঁড়ায় ছিল, রাইট? তো স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, দ্যাটস মিন এই জায়গাতে ইউ হচ্ছে 0, আদিবেগ 0। স্থির অবস্থান থেকে 10 সেকেন্ড, কি বলছে, 10 সেকেন্ড সমত্বরণে চালালো। তো ধরলাম 10 সেকেন্ড পর সে এই জায়গাতে গেছে, তাহলে এইটুকুর জন্য সময় লাগছে কতটুকু, 10 সেকেন্ড। 10 সেকেন্ড কিসে, সমত্বরণে চালালো। তার মানে একটা ত্বরণ ছিল, যদিও সেটার মান আমরা এখন জানি না, একটা ত্বরণ ছিল, ঠিক আছে। তারপরে কি বলছে, অতঃপর 10 মিনিট সমবেগে চালানোর পর, তার মানে আমি ধরে নিলাম যে এখান থেকে এই পর্যন্ত কতটুকু সময়, 10 মিনিট। 10 মিনিট সমবেগে চালাইছে, মানে এবার কোনো ত্বরণ থাকবে না, যেহেতু সমবেগ আছে, মানে বেগ বাড়েও নাই বেগ কমেও নাই, তার মানে সমবেগ যেহেতু ত্বরণ থাকবে না, সমবেগে চালাইছে। চালানোর পর ব্রেক চেপে 5 সেকেন্ডের মধ্যে, সময়ের মধ্যে গাড়িটা থামালো, তার মানে এই জায়গাতে সে ব্রেক চাপছে। ব্রেক চাপার পরে এই পাশে আর কতটুকু সময় নিছে, 5 সেকেন্ড। 5 সেকেন্ড পর গাড়িটা থেমে গেছে। থেমে গেছে মানে কি, তার শেষ বেগ কি হয়ে গেল, 0 হয়ে গেল। এই জায়গাতে আমরা বলতে পারবো যে তার শেষ বেগ হচ্ছে 0। সো এই যে চিত্রটা আঁকাইলাম, এটাই হচ্ছে ওভারঅল ঘটনা, এই প্রশ্নের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। দেন লাস্টে কি জিজ্ঞাসা করছে, যে যাত্রা শুরুর 2 সেকেন্ড পর গাড়ির বেগ 4 মিটার পার সেকেন্ড হলে গাড়ি কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্বটা নির্ণয় করতে হবে। মানে যাত্রা শুরুর 2 সেকেন্ড পরে, এটা কথা বলছে এখানে, ক্লু খেয়াল করেন, যাত্রা শুরুর 2 সেকেন্ড পর গাড়ির বেগ এত। তো দেখেন যাত্রা শুরু করছিল 0 বেগ নিয়ে, মানে আদি স্থির অবস্থা থেকে। 2 সেকেন্ড, এটা তো 10 সেকেন্ডের ঘটনা পুরাটাই, 2 সেকেন্ড পরে তার বেগ ছিল আবার 4 মিটার পার সেকেন্ড। এই বিষয়টাকে যদি আমরা একটু লাস্টের এই ঘটনাটাকে যদি একটু অ্যানালাইসিস করে দেখি, খেয়াল করেন, মানে শুরুতে আমরা বুঝলাম তার আদিবেগ ছিল 0, ঠিক 2 সেকেন্ড পরে তার একটা বেগ পাওয়া গেল, সেটা বলে দিছে এখানে কত, 4 মিটার পার সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ড। এই জিনিসটা কেন দিল আসলে, এটা ওয়াই, মানে এটা লাস্টে এই কথাটা কেন বললো, এটা আসলে একটা ক্লু দিছে এখানে। ক্লুটা কি যদি একটু অ্যানালাইসিস করে বুঝতে পারেন তো খুবই ভালো, নাহলে আমি দেখাই দিচ্ছি। এই 3টা ডাটা শেষে, যে যাত্রা শুরুর 2 সেকেন্ড পরে গাড়ির বেগ এত ছিল, এটা কেন দিছে এটা পরে বুঝতেছি, কিন্তু এই ঘটনাটা কি আপনি বুঝতে পারছেন, যে কি বলছে, একটা গাড়ি, আবার প্রশ্নটা বলতেছি কিন্তু নিজের মতো করে, একটা গাড়ি স্থির অবস্থা থেকে, মানে U0 10 সেকেন্ড সমত্বরণে চললো, তারপরে 10 মিনিট সমবেগে চললো, তারপরে ব্রেক চেপে দিল এবং 5 সেকেন্ড পর গাড়িটা থেমে গেল। বিষয়টা বুঝতে পারছেন? সো এই হচ্ছে ঘটনা। এবং লাস্টে একটা কথা বলছে, যাত্রা শুরুর 2 সেকেন্ড পরে বেগ হচ্ছে এত। এখন বলছে মোট অতিক্রান্ত দূরত্ব কত গাড়িটা কর্তৃক। সো এখানে যেহেতু 3 ধরনের ঘটনা আমরা পাচ্ছি, তাই একবারে পুরো দূরত্বটা আসলে বের করা পসিবল না। আপনাকে প্রথমে এইটুকুর জন্য দূরত্ব বের করতে হবে, তারপরে এইটুকুর জন্য দূরত্ব বের করতে হবে, তারপর এইটুকুর জন্য দূরত্ব বের করতে হবে, তাহলে আপনি ওভারঅল যে দূরত্বটা আছে সেটা পেয়ে যাবেন। সো এইভাবে টেকনিক্যালি আপনাকে এই ম্যাথটা সলভ করতে হবে। তো এখন আসেন সলভ করি। যেহেতু যাত্রা শুরুর 2 সেকেন্ড পরে একটা ঘটনা দিয়ে দিছে এখানে, তো এইগুলা ডাটা থেকে আমরা আসলে প্রথমে যে ত্বরণটা ছিল সমত্বরণের, সেই ত্বরণটা কিন্তু বের করে ফেলতে পারি। কিভাবে খেয়াল করেন, যদি এইটুকু ঘটনার জন্য চিন্তা করি, আমরা জানি a ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাই না? সো এখানে যদি খেয়াল করা যায়, ভি হচ্ছে 4, ইউ হচ্ছে 0, টি হচ্ছে কত 2 সেকেন্ড, তাহলে আমাদের কত আসে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এটা হচ্ছে আমাদের যাত্রা শুরু 2 সেকেন্ড পরে ত্বরণ, যেহেতু যাত্রা শুরু 2 সেকেন্ড পরে বেগ দিয়ে দিছে, ত্বরণটা আমরা বের করে নিলাম। সো তার মানে এখানে আমরা বসাইতে পারি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, সো ওই ক্লুটা থেকে জাস্ট এই ডাটাটা আমরা পাইলাম, আদারওয়াইজ কিছুই না। এখন আসেন সলভ করি। কি করব আমরা টোটাল দূরত্ব বের করব, যে গাড়িটা টোটাল কত দূর গেছে। তাহলে প্রথম ক্ষেত্রে এইটুকুর জন্য দূরত্ব বের করব,
আবার দ্বিতীয় ক্ষেত্রে এইটুকুর জন্য দূরত্ব বের করব, এইটুকুর জন্য দূরত্ব বের করব, করে সবগুলো দূরত্ব যদি আমরা যোগ করে দেই তাহলে টোটাল দূরত্বটা পেয়ে যাচ্ছি। আসেন, এইটুকুর জন্য আমরা দূরত্ব নির্ণয়ের ফর্মুলা কি জানি? আমরা জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, তো এই ফর্মুলাটাই যদি বসাই হচ্ছে কিনা, আদিবেগ কত? 0। তাহলে এই ইউটি পুরাটার মান কত হয়ে যাবে? শূন্যের সাথে যত গুণ করি না কেন শূন্যই হবে। তারপর প্লাস, তারপরে কি আছে হাফ ইন্টু এর মান কত 2 ইন্টু টের মান কত, টি এর মান কত 10 সেকেন্ড। তাহলে এটার উপর যদি স্কোয়ার দেই তাহলে কি হচ্ছে 2 2 কাটা 10 10 এ 100 মিটার। প্রথম ঘটনার জন্য দূরত্ব অলরেডি বের হয়ে গেছে, ইজি না? সো একটা দূরত্ব পেয়ে গেলাম। এবার দ্বিতীয় ঘটনার দূরত্ব বের করব, দেন তৃতীয় ঘটনার দূরত্ব বের করব। সবগুলো দূরত্ব যোগ করে দিলে কিন্তু ম্যাথটা সলভ হয়ে যাচ্ছে। সো আসেন দ্বিতীয় ঘটনার জন্য দূরত্ব বের করি। দ্বিতীয় ঘটনায় কি হয়েছে? 10 মিনিট সমবেগে চলছে। 10 মিনিট কি বেগে? সমবেগে। তাহলে সমবেগের সূত্রটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আর সমবেগের সূত্রটা কি বলে? সমবেগের সূত্র বলে যে এস ইকুয়াল দূরত্ব ইকুয়াল ভিটি, তাই না? সো এখানে টি এর মান 10 মিনিট বা 60 দ্বারা গুণ করলে কত সেকেন্ড সেটা আমরা পেয়ে যাব। সো সময়টা আমরা জানি, বেগটা, এই ঘটনার বেগ তো আপনি জানেন না, তাহলে দূরত্ব কিভাবে বের করবেন? তাহলে আগে কি করতে হবে? আগে আপনাকে বেগটা বের করে নিতে হবে, দেন আপনি দূরত্বটা বের করতে পারবেন। সো এই ঘটনার বেগ তো একই বেগ, তাই না? এখান থেকে শুরু করে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত পুরা ঘটনার জন্য কিন্তু একটাই বেগ, যেহেতু সমবেগ। সেই বেগটা কিভাবে বের করা যায়, কোনো আইডিয়া আছে কি? দেখেন, চিন্তা করেন। এখানে প্রথম ঘটনার এখানে একটা বেগ ছিল 0, বেগ বাড়তেছে 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 বাড়তেছে, এই জায়গাতে যায় কিন্তু একটা বেগ হবে। তো প্রথম ঘটনার যে শেষ বেগটা হবে এই বেগটাই কিন্তু দ্বিতীয় ঘটনা জুড়ে থাকবে, কারণ বেগের আর পরিবর্তন হবে না। দেন ব্রেক চাপার কারণে পরে যায় বেগটা কমে যাবে। ঘটনাটা কিন্তু এরকমই ছিল। তো এখান থেকে বেগ বাড়তে 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 এরকম একটা জায়গায় পৌঁছাবে, দেন বেগের আর পরিবর্তন হবে না, সমবেগে যাবে। তাহলে প্রথম ঘটনার যেটা শেষ বেগ হবে দ্বিতীয় ঘটনার সেটাই কিন্তু বেগ। তাহলে আপনি এই দ্বিতীয় ঘটনার বেগটা কিভাবে বের করবেন? প্রথম ঘটনার শেষ বেগটা বের করলেই কিন্তু দ্বিতীয় ঘটনার বেগটা পাওয়া যাচ্ছে। সো এই কাজটা আমরা একটু করে নিব। আমরা চাইলে এই পাশেও করতে পারি, সবাই একটু খেয়াল করবেন। যদি এই পাশে একটু খেয়াল করি, প্রথম ঘটনার শেষ বেগ বের করব, তার জন্য একটা নর্মাল ফর্মুলা ইউজ করি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। প্রথম ঘটনার শেষ বেগ ভি বের করতেছি। দেখেন, ইউ এর মান 0 প্লাস এটি, এর মান কত 2, টি এর মান কত 10 সেকেন্ড, 10 দুগুণা 20 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম ঘটনার শেষ বেগ পাই গেলাম, এটাই হচ্ছে আমার দ্বিতীয় ঘটনার বেগ। তো এখন যদি আমি মানটা বসাই দেই তাহলে দ্বিতীয় ঘটনার দূরত্ব পেয়ে যাচ্ছি। ভি কত আমাদের হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, সময় কত 10 মিনিট। এটাকে যদি 60 দ্বারা গুণ করি তাহলে কত সেকেন্ড সেটা হয়ে যাবে, এটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ড নিয়ে আমরা 20 দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে এটাতে অ্যান্সার আসবে 12,000 মিটার। ওকে, তো প্রথম ঘটনার বেগ পেয়ে গেলাম, প্রথম ঘটনার দূরত্ব পেয়ে গেলাম, দ্বিতীয় ঘটনায় দূরত্ব পেয়ে গেলাম, তৃতীয় ঘটনার দূরত্ব পেয়ে গেলেই কিন্তু ম্যাথ সলভ। তৃতীয় ঘটনার জন্য যেহেতু আমাদের কাছে এখানে এই জায়গার বেগ কত, দেখেন আদি বেগ কত, এই তৃতীয় ঘটনার আদি বেগ কত, এই বেগটাই, যেহেতু বেগের কোনো পরিবর্তনই হয়নি, কত সেটা এই যে বের করে রাখছি 20 মিটার পার সেকেন্ড। তৃতীয় ঘটনার আদি বেগ, তৃতীয় ঘটনার শেষ বেগ জানি, তৃতীয় ঘটনার সময় জানি, তাহলে তৃতীয় ঘটনার যে দূরত্বটা সেটা বের করা কোনো বিষয় না। কোন সূত্রটা অ্যাপ্লাই করা যায়? এখানে আমি বলে দিই, এই সূত্রটা অ্যাপ্লাই করে যে কোনো সূত্র দিয়ে করতে পারবেন। যদি অন্যান্য এইগুলা সূত্র ইউজ করতে চান তাহলে আগে ত্বরণটা বের করে নিতে হবে। যেহেতু আদি বেগ জানেন, শেষ বেগ জানেন, সময় জানেন, ত্বরণ বের করে নিতেই পারবেন আরামসে। আদারওয়াইজ একটা সূত্র দিয়ে ডিরেক্টলি করা যাবে, সেটা হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই সূত্রটা আমি শিখাইছিলাম, এটা অ্যাপ্লাই করলেও হয়ে যাবে সরাসরি। যদি মানগুলো বসাই, ইউ এর মান হচ্ছে 20, ভি শেষ বেগ কত 0, তারপরে ডিভাইডেড বাই 2 ইন্টু টির মান কত 5 সেকেন্ড, তাহলে কত হচ্ছে এখানে 10 হবে, 5 10 50 হবে, 50 মিটার।
ওকে, ডান। তো ফাইনালি তাহলে আমরা 3টা ঘটনার দূরত্ব বের করে ফেলছি। এখন আমরা চাইলে আমরা টোটাল যে দূরত্বটা আছে সেটা দেখাই দিতে পারি। সেটা কিভাবে বের করে দিব? তাহলে হচ্ছে মোট দূরত্ব এখানে কত ছিল? এখানে ছিল আমাদের 100 মিটার। 100 মিটার যোগ 12,000 মিটার যোগ 50 মিটার, তাহলে ওভারঅল হচ্ছে 12,150 মিটার। এটাই হচ্ছে উত্তর। সো ওই মোট অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলছি। অনেক জটিল লাগতে পারে ম্যাথটা ফার্স্ট টাইম। সো কার কার কথায় সমস্যা এই ম্যাথটা বুঝতে ওভারঅল একটু জানাবেন। আমি কমেন্টগুলো পড়বো, পড়ার পরে আমি প্রত্যেকটা জায়গা আবার ক্লিয়ার করে দিব। এক কথায় কোনো ম্যাথে কোনো রকম সমস্যা রাখবো না। যেখানেই সমস্যা হচ্ছে আপনাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, একটু কমেন্ট করে জানাবেন, আমি সেম জায়গাটা আবার রিপিট করব। ওকে, সো 1 মিনিট সময়। কারো যদি এই ম্যাথে বুঝতে, এগুলো কিন্তু সব থেকে জটিল ম্যাথগুলো আমরা নিয়ে আসছি, তো কারো যদি বুঝতে কোনো জায়গাতে কোনো রকম সমস্যা হয়ে থাকে দ্রুত একটু কমেন্ট করে জানাবেন। ক্লিয়ার ভাই? এত বড় ম্যাথ এত ফার্স্ট টাইমে বুঝে যাবেন? এটা তো হইতে পারে না। একটু দেখেন, বুঝতে পারছি ভাইয়া, ক্লিয়ার ভাই। যারা বুঝেন নাই তারা একটু বলেন, ঠিক আছে? আপনারা ক্লিয়ার হলে বলেন ক্লিয়ার ভাই, সমস্যা নেই। বাট যারা বুঝেন নাই তারাও কমেন্ট করে ফেলেন, আমি দরকারে আরেকবার রিপিট করব, কারণ অনেক বড় একটা প্রশ্ন। ম্যাথটাও মোটামুটি একটু বড় ম্যাথ, মানে আমি সব থেকে কঠিন ম্যাথগুলোই নিয়ে আসছি, বুঝছেন? মানে যেই ম্যাথগুলো সূত্র বসাইলে আর মান বসাইলে হয়ে যায়, ওইগুলো ম্যাথ করে তো আমাদের সময় নষ্ট করে লাভ নেই, তাই না? ওইগুলো তো আপনারাও পারবেন, একটু প্র্যাকটিস করলেই পারবেন। সো আমরা এমন ম্যাথগুলোর উপর ফোকাস করতেছি যে ম্যাথগুলো করতে অনেকের অনেক কষ্ট হয়ে যাবে, বুঝতে সমস্যা হবে। এখানে চিত্রের মাধ্যমে একটু ভিজুয়ালাইজ করে ম্যাথগুলো যদি বুঝতে পারেন তাহলে দেখবেন যে অনেক সহজ মনে হবে। এই ম্যাথটা অ্যাডমিশনের স্টুডেন্টদের কাছে অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, বাট আপনি যদি বুঝে থাকেন এখনই তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। আচ্ছা, হাসনাতুল জারিয়া লিখেছে দ্বিতীয় ক্ষেত্রে একটু বুঝায় দেন। অবশ্যই বুঝাবো, আরেকবার পুরোটা বলে দিলে ভালো হয়। ওকে রায়হান ভাই, অবশ্যই বলবো। ভাইয়া ম্যাথগুলো অনেক সহজ। শাহুন ইসলাম, ওকে ঠিক আছে। ভাইয়া কোয়েশ্চেনটা আরেকবার রিপিট করেন। ওকে, অবশ্যই অবশ্যই। তারপরে কি লিখছে ভাইয়া, ত্বরণটা কিভাবে বের করছেন আবার একটু বুঝাই দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ঠিক আছে। ফার্স্ট টাইমে অনেকে বুঝে গেছে, তো ফার্স্ট টাইমে তো বোঝা উচিত না, একটু সময় লাগা উচিত, কারণ অনেক বড় ম্যাথ, তো না বুঝতে পারাটা স্বাভাবিক। যদি অসুবিধা হয় অবশ্যই আরেকবার বুঝাই দিব। ওকে, ঠিক আছে। তাহলে কমেন্ট নিয়ে নিছি, যেহেতু বুঝাই দিতে হবে আরেকবার, সো আর কমেন্ট নেওয়ার দরকার নাই। অনেকেরই বেশ কিছু জায়গায় সমস্যা আছে। ভাই এই ম্যাথগুলোর মধ্যে চিত্র একবার বুঝতে পারলে ম্যাথ করা অনেক সহজ হয়। হ্যাঁ, একদমই সঠিক, চিত্রটা বুঝতে হবে। দেখেন, যারা বুঝতে পারেন নাই টেনশনের কিছু নাই, পুরা জিনিসটা আবার শুরু থেকে রিপিট করতেছি। প্রশ্নের সাথে আপনি আগে প্রশ্নটা বুঝেন। ফার্স্ট কথা কি, আগে প্রশ্নটা বুঝেন, উত্তর পরে বের করতেছি কেমনে করা যায়। তো প্রশ্নটা বুঝেন। দেখেন, এই ভরগুলো আপনাকে কনফিউজড করার জন্য দিছে, আগে বলে দিচ্ছি, কারণ ভরের আমাদের কোনো দরকার নেই। রৈখিক গতিতে ভর নিয়ে কিছু শিখাইছি না, তো ভরগুলা দেখে ভয় পাওয়ার কিছু নাই। বলছে 50 কেজি ভরের একজন ব্যক্তি 950 কেজি ভরের একটা গাড়ি স্থির অবস্থান থেকে, মানে একটা গাড়ির কথা বলছে যেটা স্থির অবস্থান থেকে, তার মানে এটা যদি রাস্তা হয়, একটু ভেবে দেখেন, এটা যদি রাস্তা হয়, এটা ধরে নিলাম গাড়ি, গাড়িটা যদি স্থির অবস্থা থেকে জার্নি শুরু করে, তার মানে আপনাকে ফার্স্টলি বুঝতে হবে আদি বেগ শূন্য, কারণ স্থির অবস্থায় তো কোনো বেগ থাকে না, রাইট? তারপরে কি বলছে, স্থির অবস্থান থেকে 10 সেকেন্ড সমত্বরণে চালাইলো, মানে স্থির অবস্থান থেকে 10 সেকেন্ড কি করলো, সমত্বরণে চালাইছে। ওকে ফাইন, তাহলে স্থির অবস্থা থেকে ধরে নিলাম এই যে 10 সেকেন্ড এই পর্যন্ত 10 সেকেন্ড লিখে দিছি, কিন্তু সমত্বরণে চালাইছি। কত ত্বরণ আমি জানি না, এখন আপাতত জানি না, বাট দেখে নেন যে এটা সমত্বরণে চালাইছে। তারপরে এটা এ লিখে দিছি শুধুমাত্র। তারপরে কি বলছে, অতঃপর 10 মিনিট সমবেগে চালানোর পর, তো 10 মিনিট তার মানে সমবেগে চালাইছে। খেয়াল করি, এই যে 10 মিনিট সমবেগে, খালি ভি লিখে রাখছি, ভি এর উপর বার দিয়েছি যেন সমবেগ বোঝা যায়। সমবেগে চালানোর পর ব্রেক চেপে দিছে, মানে এই জায়গাতে আসার পরে কি করছে, ব্রেক চাপে দিছে। ব্রেক চাপার
5 সেকেন্ড সময়ের মধ্যে গাড়িটা থামালো। যেহেতু গাড়িটা থামালো এই কথাটা বলছে, তার মানে শেষ বেগ কি হবে? শূন্য। গাড়ি থেমে গেছে, তাহলে শেষে তার কোনো বেগ থাকবে না, কি দিব? শূন্য। সো পরের স্টেপটা আশা করি প্রশ্নটা অংশটা বুঝতে পারছেন। তারপরে বলছে যাত্রা শুরুর 2 সেকেন্ড পর গাড়ির বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড। এটা আবার এক্সট্রা দিয়ে দিছে যে যাত্রা শুরুর প্রথম 10 সেকেন্ডের ঘটনা কিন্তু আমি লিখে ফেলছি, কিন্তু এরই মাঝখানে কোনো এক জায়গাতে 2 সেকেন্ড পর গাড়িটার বেগ দিয়ে দিছে। তো লিখে ফেলছে আলাদাভাবে যে আদিবেগ শূন্য ছিল, 2 সেকেন্ড পরে তার বেগটা 4 মিটার পার সেকেন্ড। এটা কেন দিছে? এটা এখানে একটা ক্লু অবলম্বন করছে, কারণ আপনাকে বলছিল না যে সমত্বরণে চলে, মানে সব জায়গায় সমান ত্বরণ, কিন্তু ত্বরণের মান দিয়ে দেয়নি। মান না দিয়ে লাস্টের দিকে একটা ক্লু দিছে যেন আপনি ত্বরণটা বের করে নিতে পারেন প্রথম ঘটনার জন্য। সো যেহেতু ইউ জানেন, ভি জানেন, টি জানেন প্রথম ঘটনার জন্য, মানে প্রথম 2 সেকেন্ডে শেষ বেগ জানেন, আবার আদি বেগও জানেন, তাহলে প্রথম ওই ঘটনার জন্য ত্বরণটাও কিন্তু বের করে নেওয়া যাচ্ছে। আর ত্বরণ বের করার সূত্র এটা, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। সূত্র কিভাবে আসলো? অলরেডি আমি এগুলা করাই ফেলছি। সো জাস্ট খালি ভি, ইউ আর টি এর মান বসাই দিছি, প্রথম ঘটনার জন্য ত্বরণটা বের হয়ে গেছে। এখন প্রথম ঘটনার জন্য দূরত্ব বের করার সূত্র বসাইছি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যে কোনো সূত্র দিয়েই হতে পারে, আমি এটাই বসায় দেখছি হচ্ছে কিনা। দেখতেছি যে হ্যাঁ, ইউ এর মান জানা আছে, মানে প্রথমে শূন্য, তারপরে হাফ এর মান জানি, টি এর মান জানি, জাস্ট ক্যালকুলেশন করলে কিন্তু প্রথম ঘটনার দূরত্বটা বের হয়ে আসছে। সেই পর্যন্ত ফাইন। দ্বিতীয় ঘটনাতে বলছে কি সমবেগে চলে, তার মানে কতক্ষণ? 10 মিনিট সমবেগে চলে। এক্ষেত্রে সমবেগ কথাটা যখন আসছে, দূরত্ব নির্ণয়ের ফর্মুলা একটাই, সেটা কি? এস ইকুয়াল ভিডি। এখন টি কত? 10 মিনিট আপনি জানেন, কিন্তু ভি কত জানেন না। ভিটা তো বের করতে হবে। এইখানে একটা মাথা খাটাইতে হবে যে দ্বিতীয় ঘটনার বেগটা আমি কিভাবে বের করব। তার জন্য যে কাজটা করছি, প্রথম ঘটনাতে এখানে আদিবেগ শূন্য ছিল, তারপরে বেগটা কিন্তু বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এই জায়গাতে যে একটা বেগ হবে, আর এখানে যে বেগটা হবে সেই বেগটা নিয়ে কিন্তু দ্বিতীয় ঘটনাতে পুরাটাতে সেম বেগ থাকবে। কেন? বলেই তো দিছে সমবেগে চলবে। সো প্রথম ঘটনার যে শেষ বেগ হবে, এদিকে যাইতে 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 এই বেগটা নিয়ে কিন্তু দ্বিতীয় ঘটনায় অতিবাহিত হবে। সো প্রথম ঘটনার শেষ বেগটাই যে দ্বিতীয় ঘটনার বেগ, সেটা কি আপনি বুঝতে পারছেন? এটা আগে বুঝতে হবে যে প্রথম ঘটনার শেষ বেগই দ্বিতীয় ঘটনার আসল বেগ। তো প্রথম ঘটনার শেষ বেগ বের করা মানেই হচ্ছে দ্বিতীয় ঘটনার বেগটা পেয়ে গেলাম। এই কাজটাই করছি। প্রথম ঘটনার জন্য ভি ইকুয়াল ইউ প্লাস এটি ফর্মুলাটা ইউজ করছি, ইউ এর মান শূন্য বসাইছি, এর মান বসাইছি, প্রথম ঘটনার জন্য সময় বসাইছি, তাহলে আমি প্রথম ঘটনা থেকে শেষ বেগটা পাই গেছি, মানে এই জায়গার যে বেগটা সেটা পাই গেছি। এটা যখন পাইছি, পুরো ঘটনা তো সেই বেগই থাকবে। এখন আমি বেগের মানও জানি, সময়ের মানও জানি, 10 মিনিট 10 ইন্টু আর 60 সেকেন্ডে করে নেওয়ার জন্য গুণ করছি 60, তাহলে দ্বিতীয় ঘটনার দূরত্বটাও পেয়ে গেছি। এখন দ্বিতীয় ঘটনাতে পুরোটার বেগ কত? 20 মিটার পার সেকেন্ড। এই জায়গাতেও বেগ কত হবে? 20 মিটার পার সেকেন্ড। তো তৃতীয় ঘটনা, তাহলে এটা কি আদি বেগ না? দ্বিতীয় ঘটনা যেটা শেষ বেগ, বা এখানে যে বেগটা থাকবে 20 মিটার পার সেকেন্ড, তৃতীয় ঘটনা তো এটা আদি বেগ। তাহলে তৃতীয় ঘটনার আদি বেগ জানেন, শেষ বেগ জানেন, সময় জানেন, তৃতীয় ঘটনার সূত্রটা ইউজ করে, এই সূত্রটা ইউজ করে আমি তৃতীয় ঘটনা থেকে দূরত্বটাও বের করে নিতে পারলাম। অ্যান্ড ওভারঅল সবগুলো দূরত্ব যদি যোগ করে দেই, টোটাল দূরত্ব কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সো এবার একটু যারা যারা বুঝতে পারেন নাই একটু কমেন্ট করে জানাবেন এইবার আপনারা ক্লিয়ার কিনা। যারা যারা বুঝতে পারেন নাই আরেকবার কমেন্ট করে জানাবেন যে এইবার আপনারা ক্লিয়ার কি না। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া। হাসনাতুল জারিয়া, ওকে, ওনার সমস্যা ছিল, উনি ক্লিয়ার। তারপরে আনিকা তানজিনা হোসেন, আনিকার সমস্যা ছিল, আপনারা ক্লিয়ার কিনা একটু জানাবেন। তানজিনা হোসেন, আনিকা একটু ক্লিয়ার বলবেন যে ক্লিয়ার কিনা আপনার। কান্থ কুমার এখন ক্লিয়ার, ওকে ঠিক আছে, কান্থ কুমারও ক্লিয়ার। মির্জা রিমি, আপনার ক্লিয়ার কিনা আপনিও জানাবেন। মির্জা রিমি ক্লিয়ার ভাইয়া, ওকে, সবাই এখন ক্লিয়ার। তাহলে এই ম্যাথটা সবাই বুঝতে পারছি, কিভাবে চিন্তা করতেছি, এই ব্যাপারগুলো না অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো যদি বুঝতে পারেন তাহলে তো মাশাআল্লাহ সবই ক্লিয়ার।
ওকে, তাহলে আমরা নতুন একটা ম্যাথে চলে যাই। এই ম্যাথ যেহেতু সবার ক্লিয়ার, দেখেন আজকে প্রবলেম সলভিং করতে করতেও কিন্তু অনেক রকমের জিনিস মাথায় কিন্তু কাজ করবে, অনেকগুলো জায়গা ক্লিয়ার হবে কিভাবে চিন্তা করি আমরা ম্যাথগুলো সলভ করার জন্য, এই বিশেষগুলো বিশেষ করে। যেমন এখানে এই একটা বড় ম্যাথ কিভাবে একটা চিত্রের মধ্যে নিয়ে এসে খণ্ড খণ্ড করে 3 ভাগে কাজটা করলাম, দেন ওভারঅল একটা দূরত্ব বের করলাম, এই ব্যাপারগুলো, এই টেকনিকগুলো কিন্তু অনেক কাজে লাগবে, ঠিক আছে? সো এরকমভাবে সলিউশনগুলো আপনি কোথাও পাবেন না, এটা খুব স্বাভাবিক। বইয়ে হয়তো বা স্ট্রেট ফরওয়ার্ড করে দেওয়া থাকে, তখন বুঝতে কষ্ট হবে। সো এই জন্যই ক্লাসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, আপনি করতে থাকেন, আপনাকে এমনভাবে বিষয়গুলো গুছাই দেওয়া হবে, আপনি কিন্তু অনেক বেশি উপকৃত হবেন এই জায়গা থেকে। তো চলেন এর পরের ম্যাথটা সলভ করি। এই ম্যাথটা সবাই পড়েন, দেখেন বোঝার চেষ্টা করেন। সব থেকে কঠিন ম্যাথগুলো যেহেতু করতেছি, এগুলা পারা মানে কিন্তু ডুয়েট অ্যাডমিশনের সব থেকে কঠিন ম্যাথগুলো পারা। সো এগুলো যখন পারবেন তখন আপনার মধ্যে একটা কনফিডেন্ট কিন্তু এমনি এমনি চলে আসবে, ঠিক আছে? সো খেয়াল করেন এই ম্যাথে কি বলছে, একটা ট্রেন, আসেন আমি সহ পড়ি, একসাথে পড়ি। একটা ট্রেন স্থির অবস্থা থেকে 10 মিটার পার সেকেন্ড ত্বরণে চলতে আরম্ভ করলো, ওকে ফাইন। একই সময় একটা গাড়ি 100 মিটার পার সেকেন্ড সমবেগে ট্রেনের সমান্তরালে চলা শুরু করলো, ওকে ফাইন। ট্রেন গাড়িটিকে কখন পিছনে ফেলবে? আচ্ছা, ট্রেন গাড়িটিকে কখন পিছনে ফেলবে এমন একটা প্রশ্ন করছে। দেখেন ফার্স্ট অফ অল এই ম্যাথগুলো ডিরেক্টলি কেমনে সলিউশন করব মাথায় নাও আসতে পারে, দেখেন, কারণ এগুলো সব থেকে ট্রিকি ম্যাথ। তো বলছে একটা ট্রেন স্থির অবস্থা থেকে এত ত্বরণে চলতে আরম্ভ করলো, বোঝার স্বার্থে আমি একটা কাজ করি। আসেন, কাজটা হচ্ছে আমি একটা ট্রেনের রাস্তা বানাই, একটা গাড়ির রাস্তা বানাই। এক রাস্তাতে তো আর গাড়ি ট্রেন দুইটা চলবে না, তাই না? আসেন, তারপরে হচ্ছে আমাদের বুঝতে হবে ভালোভাবে, একটা ট্রেন ধরলাম, এটা হচ্ছে ট্রেনের রাস্তা, হলুদ রাস্তা, ঠিক আছে? আর আরেকটা বানাই, এটা হচ্ছে গাড়ির রাস্তা। একটা ট্রেনের রাস্তা আর একটা হচ্ছে গাড়ির রাস্তা, ওকে ফাইন। কি বলছে যে একটা ট্রেন স্থির অবস্থা থেকে 10 মিটার পার সেকেন্ড ত্বরণে চলতে আরম্ভ করলো। তো আমি ধরে নিলাম যে আমার এখানে এই যে ট্রেনটা এখান থেকে জার্নি শুরু করছে, ট্রেনটা, এটা ট্রেনটা কত ত্বরণ স্থির অবস্থা থেকে বলছে। দেখেন বুঝতে হবে কিন্তু, স্থির মানে কি, শূন্য আদিবেগ নিয়ে যাত্রা শুরু করছে, এবং ত্বরণ কত ট্রেনটার ক্ষেত্রে সেটাও দিয়ে দিছে। কত ত্বরণ? এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলতে আরম্ভ করলো, ওকে। একই সময় একটা গাড়ি 100 মিটার পার সেকেন্ড সমবেগে, এবার কিন্তু সমবেগে, কোনো ত্বরণ নাই। সো ধরে নিলাম আমার এটা হচ্ছে গাড়ি, এটা হচ্ছে গাড়িটা, এ আবার কি সমবেগে 100 মিটার পার সেকেন্ড সমবেগে চলতে শুরু করলো একই সময় একসাথে। তাহলে এর ক্ষেত্রে বেগ কাজ করবে, সমবেগ কত? 100 মিটার পার সেকেন্ড, ওকে। ট্রেনটি গাড়িটিকে কখন পিছনে ফেলবে? এখন একটু ভিজুয়ালাইজ করেন ব্যাপারটা, দেখেন একটু বোঝার চেষ্টা করেন। যেহেতু ট্রেনটা খুব ধীরে ধীরে চলা শুরু করবে একদম শূন্য বেগ থেকে, তার মানে এটা আস্তে, প্রথমে একটু আস্তে চলবে, তারপরে তার ত্বরণ যেহেতু 10 মিটার পার সেকেন্ড, তার বেগটা প্রতি সেকেন্ডে কতটুকু বাড়তেছে? 10 মিটার পার সেকেন্ড করে ধীরে ধীরে বেগটা বাড়বে। সো ধীরে ধীরে কিন্তু এটা জোরে চলা শুরু করবে ট্রেনটার জন্য। আবার যদি বাসের কথা দেখি, এই গাড়িটার কথা দেখি, এই গাড়িটা করছে কি 100 মিটার পার সেকেন্ড সমবেগে, মানে শুরুতেও ওর বেগ 100 মিটার পার সেকেন্ড, যে কোনো জায়গাতে ওর বেগ কত? 100 মিটার পার সেকেন্ড। মানে এটা যখনই দুইটা একসাথে চলা শুরু করবে, এই গাড়িটা কিন্তু খুবই দ্রুত ঠাস করে অনেক আগে চলে যাবে কিন্তু, কারণ এর বেগ অনেক বেশি। যদিও বেগ বাড়তেছে না কমতেছে না, কিন্তু বেগ তো বেশি। এ নিচের যে গাড়িটা আছে এ কিন্তু ফাস্ট অনেক দূরে চলে যাবে। ট্রেনটার ক্ষেত্রে কি হবে? ও শুরুতে আস্তে আস্তে করে জার্নি শুরু করবে, কিন্তু এক সময় যায় ট্রেনের বেগ গাড়িটাকেও ছাড়ায় যাবে। তখন কি হবে, মানে ব্যাপারটা যদি একটু বোঝানোর চেষ্টা করি, ধরেন আমি আমার ফোনটাকে ব্যবহার করতেছি, যদি আমার ফোনটা গাড়ি হয় আর এটা ট্রেন হয়, দেখেন একসাথে আছে, গাড়িটা কিন্তু দ্রুত সামনে চলে যাবে, ট্রেনটা কিন্তু ধীরে ধীরে যাবে। সো দ্রুত সামনে চলে গেল, এক সময় যায় ট্রেনটা কিন্তু গাড়িটাকে এভাবে ক্রস করে ফেলবে, পরবর্তীতে যায়, কারণ ট্রেনটার বেগ তো ধীরে ধীরে বাড়তেছে। তো কখন ক্রস করবে আপনি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। দুইটা জিনিসই যাচ্ছে, কিন্তু ক্রস কখন করবে এই জিনিসটাকে মাথায় কাজ করতেছে। আবার বুঝেন, ফার্স্ট অফ অল দুইটা জিনিস আছে, একটা ট্রেন একটা হচ্ছে গাড়ি। গাড়িটা দ্রুত সামনে চলে যাবে,
তারপরে ট্রেনটা দ্রুত দ্রুত যাইতে যাইতে একে ক্রস করে ফেলবে। কখন ক্রস করতেছে? যখন দুইজনের দূরত্ব একই হবে তারপরে যে ট্রেনটা ক্রস করবে। মানে এমন সময় ক্রস করবে যখন দুইজনে একই দূরত্ব অতিক্রম করবে, দেন তারপরে হচ্ছে ট্রেনটা গাড়িটাকে ক্রস করবে। এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন কিনা একটু এনশিওর করবেন, কারণ এই থিওরিটা না বুঝতে পারলে ম্যাথ বোঝাটা কিন্তু অনেক টাফ লাগবে। ঠিক আছে? সো এই জিনিসটা বাস্তবে একটু বুঝতে হবে, যেহেতু গাড়িটা আগে দ্রুত চলে যাচ্ছে কিন্তু ট্রেনটার বেগও তো একসময় অনেক বেশি হবে, বাসটাকে কেটে চলে যাবে। সো কখন কাটবে? যখন দুইজনের দূরত্ব সমান হবে তারপরে সেটাকে পিছনে ফেলে চলে যাবে। তো ওই আমাদেরকে আসলে বের করতে হবে কখন কোন সময় দুইজনের দূরত্বটা আবার সমান হয়, এই জিনিসটা। সো যদি বুঝতে পারেন তাহলে ম্যাথটা আরামসে বুঝতে পারবেন। এই থিওরিটা আসলে আগে বোঝা লাগবে যে কখন গাড়িটা কি বলছে আমাদের, যদি একটু খেয়াল করি এটা কোথায় গেল, এই যে ওকে খেয়াল করি কি বলছে। একটি ট্রেন স্থির অবস্থা থেকে ওকে কি বলছে, একটা ট্রেন স্থির অবস্থা হতে 10 মিটার পার সেকেন্ড ত্বরণে চলতে আরম্ভ করলো। একই সময় একটি গাড়ি 100 মিটার পার সেকেন্ড বেগে ট্রেনের সমান্তরালে চলা শুরু করলো। ট্রেনটি গাড়িটিকে কখন পিছনে ফেলবে? যখন যেতে যেতে দুজনের দূরত্ব সমান হয়ে যাবে, দেন তার পরবর্তী মুহূর্তেই কিন্তু পিছনে ফেলে দেবে। সো কখন দুজনের দূরত্ব সমান হয় এটাই বের করব। সো ওই সময়টা আমাদের দরকার। তাহলে আমরা ওই সময়টা বের করতেছি যখন গাড়ি আর ট্রেনের দূরত্বটা সমান হবে, কারণ সমান দূরত্ব করার পরেই তো তাকে পিছনে ফেলতে হবে। আসেন তাহলে যেটা কাজ করি, কিভাবে বের করা যায়। আমাদের এমন একটা সময় লাগবে যেন দুজনের দূরত্ব সমান। তাহলে আমি ধরে নিলাম যে ট্রেনের দূরত্ব, দেখেন বোঝার চেষ্টা করেন, ট্রেনের দূরত্ব ইকুয়াল যখন গাড়ির দূরত্ব হবে, গাড়ির দূরত্ব হবে ঠিক সেই সময় আমরা ওই সময়টাকে আমরা বলতে পারবো আমাদের পিছনে ফেলার সময়। ঠিক আছে? ট্রেনের দূরত্ব কেমনে বের করবেন? ট্রেনের দূরত্বকে ধরে নিলাম S1, গাড়ির দূরত্বকে ধরে নিলাম S2, ধরে নিলাম আর কি। ট্রেনের দূরত্বটা হচ্ছে কি ধরে নিলাম, লিখে ফেলি, লিখতে তো সমস্যা নেই আমাদের। এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2। সো ট্রেনের দূরত্ব কোন সূত্র দিয়ে ইউজ করা যায়? যেহেতু ত্বরণ আছে ট্রেনের দূরত্ব, তাহলে S ইকুয়াল UT প্লাস হাফ AT স্কোয়ার লিখতে পারি। এটা হচ্ছে ট্রেনের দূরত্বের জন্য ইকুয়াল গাড়ির দূরত্ব, গাড়ি তো আবার সমবেগে চলছে, তাহলে নিশ্চিন্তে বলতে পারি VT। রাইট? এটা গাড়ির জন্য, ট্রেনের জন্য, ইকুয়ালের এ পাশে ট্রেনের জন্য করতেছি। দেখেন খেয়াল করেন। তাহলে এখন আসেন, ট্রেনটার আদিবেগ কত? 0। তাহলে শূন্যের সাথে টি গুণ করলে শূন্যই হবে, এ পাশে কিছু নাই, প্লাস হাফ এ। ট্রেনটার ত্বরণ কত দিছে এখানে? হ্যাঁ দিয়ে দিছে, কত? 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড ইন্টু টি স্কোয়ার। টি তো আমি জানি না, এটা আমাদেরকে বের করতে হবে, সময়টাই তো আমরা খুঁজতেছি, কারণ দুই ঘটনার জন্য সময় তো একই। আবার ভি কত? 100 মিটার পার সেকেন্ড, সমবেগ কত? 100 মিটার পার সেকেন্ড ইন্টু টি। দেখেন তো পুরা ইকুয়েশন জুড়ে একটাই অজানা মান না, কোনটা? টি। এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি আরামসে উত্তরটা পেয়ে যাব। আসেন ক্যালকুলেশন করে দেখি। এখানে আমাদের 10 থেকে 2 ভাগ গেলে কত হবে? 5t স্কোয়ার। ওকে ফাইন, 5t স্কোয়ার মাইনাস, যদি ওইটাই পাশে নিয়ে আসি, 100t ইকুয়াল 0। এইটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল। তো এটা দেখতে একটা দ্বিঘাত সমীকরণের মতো, এটাও যদি আমরা ক্যালকুলেশনে দিয়ে দেই তাহলে আমাদের সমীকরণ সরাসরি আমাদের টি এর মানটা দিয়ে দিবে। এই সমীকরণটা ক্যালকুলেটরে কিভাবে দিতে হয়, বসাইতে হয়, এগুলো আপনারা শিখবেন। যদি না শিখে থাকেন ইউটিউব বা যে কোনো জায়গাতেও শিখে নিতে পারেন ক্যালকুলেটর কিভাবে ইউজ করা যায়, অথবা সলভ ফাংশন ব্যবহার করলে সরাসরি এই মানটা দিয়ে দিবে। সো একটু যারা যারা ক্যালকুলেশন করতে পারেন একটু ক্যালকুলেশন করে জানাবেন। যখন ট্রেনের বেগ 100 মিটার পার সেকেন্ডের বেশি হবে তখন, হ্যাঁ অবশ্যই 100 মিটার পার সেকেন্ডের বেশি যখন হবে তখন তো সেই বাসটা মানে গাড়িটাকে ক্রস করে ফেলবে। তো ক্রস করে ফেলার জন্য তার সমান দূরত্বে আগে যাইতে হবে, তারপরে না তাকে ক্রস করতে হবে। তো সমান দূরত্বে যাওয়া ওই সময়টাই আমরা ধরে নিব যে ক্রস করার সময়।
এই জন্য আমরা ওই সময়টা বের করছি এখানে। জি ভাইয়া বুঝতে পারছি, 90% ক্লিয়ার। ওকে, শেষের পার্টটা আরেকবার বললে ভালো হয়। ও আচ্ছা, এটা আগের। ওকে, দেখেন যাদের যাদের সমস্যা তারা একটু বলবেন, আর ক্যালকুলেশন করে জানাইতে পারেন কত হবে। আপনাদের অবশ্যই হ্যান্ড নোটে সলিউশন করে দেওয়া আছে এটার, আপনারা দেখতে পারেন চাইলেই। আচ্ছা, আমি নিজেই চেক করে নিচ্ছি, ক্যালকুলেশন করে চেক করে নিচ্ছি। এটার উত্তর আসবে হচ্ছে একটু সময় নিচ্ছি। কারো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারো কোনো রকম সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। উত্তর হবে 20 সেকেন্ড। ওকে, ঠিক আছে, 20 সেকেন্ড আসবে উত্তর। আপনারা মিলে দেখতে পারেন। ও, অনেকে বের করে ফেলছে 20 সেকেন্ড, অনেক ধন্যবাদ। 20 সেকেন্ড। কারো কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন। 20 সেকেন্ড, এটাই হচ্ছে অ্যান্সার। দেখেন এই ম্যাথের কনসেপ্টটা টোটালি ডিফারেন্ট। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন সেটা। অনেকে উত্তর বের করে ফেলছে 20 সেকেন্ড। ওকে, যদি সমস্যা হয় কোনো রকম লজ্জা করবেন না, এটা কিন্তু অনলাইন ক্লাস, সমস্যা হতেই পারে, বাট অবশ্যই সেটা আপনাদেরকে জানাতে হবে। ওকে, সো আমি ব্যাপারটা একটু ভিজুয়াল করে বোঝানোর চেষ্টা করছি, যদি বুঝতে পারেন তাহলে তো খুবই ভালো। কারো কোনো সমস্যার কথা উল্লেখ করা হয়নি তো। ওকে, ঠিক আছে ভাইয়া, আমার নেট চলে গেছিল আরও একবার। আচ্ছা, নেট চলে গেলে আপনি ভিডিওটা কিন্তু আবার দেখতে পারবেন, বুঝতে পারছেন? সো তাহলে রিপিট না করি ভাইয়া। ভাই বোর্ডে করে দেন। বোর্ডে করে দেন বলতে এটা ক্যালকুলেটরে কিভাবে ইকুয়েশনটা বসানো যায় সেটা আপনারা শিখে নেবেন, অথবা এখানেও আপনি করতে পারবেন, করতে পারবেন না ব্যাপারটা এমন না, কিন্তু এখানে অনেক বড় একটা ইকুয়েশন হয়ে যাবে ডুয়েট অ্যাডমিশনে। কিন্তু আপনাদের ম্যাথগুলো সলভ করার জন্য, আপনি হয়তো বা জানেন না, একটা নতুন ইনফরমেশন দেই আপনাকে, কিন্তু বড় জায়গা দিবে না, ঠিক আছে? এক পাতা জায়গা দিয়ে দিবে না। সো এক পাতায় এমন হইতে পারে যে আপনাকে 4টা 5টা ম্যাথ সলভ করে দিতে লাগতে পারে, মানে খুব অল্প জায়গা থাকে, ওই অল্প জায়গার মধ্যে ম্যাথগুলো করে দিতে হয়। তো অল্প জায়গা কেন দেয়? কারণ আপনাদেরকে ক্যালকুলেটর এক্সপার্ট হইতে হবে। অনেক বড় বড় ইকুয়েশনের মান কিন্তু ক্যালকুলেটরে কিন্তু বের করে ফেলা যায় একবারে সহজেই, জাস্ট সলভ ফাংশন ইউজ করে। সো এই ইকুয়েশনগুলো ক্যালকুলেটরে সলভ ফাংশনে দিলেই ডিরেক্টলি মানটা আপনাকে দিয়ে দিবে। সো এই ক্যালকুলেটরগুলো যদি সম্ভব হয়, যারা ডুয়েট প্রত্যাশী, ডুয়েটে আসতে চাচ্ছেন, তারা অবশ্যই একটু কিনে নিতে পারেন, আগে থেকে প্র্যাকটিস করতে পারেন, অথবা অ্যাডমিশনে আসে তো শিখবেনই। সো আপনি জাস্ট তাহলে এইটুক বোঝা পর্যন্ত যদি বুঝতে পারেন, বাকিটা ক্যালকুলেশন করলেই নিয়ে আসা যায়, চেষ্টা করতে পারেন, অথবা ক্যালকুলেটর থাকলে তো কোনো কথাই নেই, এটা করে নিতে পারেন, সমস্যা নেই। ওকে, আসেন আমরা নেক্সট আরেকটা ম্যাথ সলভ করি। ও, অনেক মজার একটা ম্যাথ, আমার খুবই পছন্দের একটা ম্যাথ। দেখেন এই ম্যাথটা বুঝতে পারবেন, এই ম্যাথটা বুঝতে কারো সমস্যা হবে না, যদিও জটিল ম্যাথ। আর ডুয়েটে এই ম্যাথটা আসছিল, ঠিক আছে? এই ম্যাথগুলো ডুয়েটে আসছে, ডুয়েটে বেশ কয়েকবার এই ম্যাথটা পাওয়া গেছে। সবাই একটু দেখেন যে ম্যাথটা কি বলছে, সবাই বোঝার চেষ্টা করেন। বলছে ঘন্টায় 100 কিলোমিটার বেগে চলমান একটা গাড়ি চালক 100 মিটার দূরে একটি ছোট ছেলেকে দেখতে পেলেন। ওকে, এইটুক কথাই যদি আমরা একটু চিত্রের মধ্যে নিয়ে আসি, দেখেন এইটুক কথায় চিত্রের মধ্যে নিয়ে আসবো, বেশি কিছু না। ধরে নিলাম যে এই হচ্ছে আমার গাড়ি, রাস্তা, এটা হচ্ছে রাস্তা। কি বলছে যে ঘন্টায় 100 কিলোমিটার বেগে চলমান একটা গাড়ি চালক, মানে এক মানুষ গাড়ি চালাইতেছে, ভালো কথা, তার বেগ কত? 100 কিলোমিটার বেগে, ঘন্টায় 100 কিলোমিটার বেগে। তার মানে বোঝাচ্ছে তার যে বেগ নিচে লিখি, এটা হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। 100 কিলোমিটার পার আওয়ার কেন লিখলাম? বলে দিছে ঘন্টায় 100 কিলোমিটার বেগে।
তার মানে ঘন্টায় 100 কিলোমিটার, 100 কিলোমিটার পার আওয়ার বড় এককে লিখছে আর কি এটা, ঠিক আছে। বেগে চলমান একটা গাড়ি চালক 100 মিটার দূরে একটি ছোট ছেলেকে দেখতে পেলেন। তার মানে ধরে নিলাম যে এই জায়গাতে একটা ছোট ছেলে আছে, এই জায়গাতে তার দূরত্বটা কত, এখান থেকে জার্নি শুরু করে দেখেন, বোঝার চেষ্টা করেন কিন্তু তার টোটাল যে ডিস্টেন্সটা যদি আমরা একটু মেপে দেখি, এখান থেকে শুরু করে টোটাল ডিস্টেন্সটা কত, 100 মিটার দূরে। ওকে, সো ওভারঅল ডিস্টেন্সটা হচ্ছে 100 মিটার এই পর্যন্ত, তাই না? এখান থেকে শুরু করে ওই পর্যন্ত 100 মিটার দূরে আছে। তারপরে কি বলছে, সাথে সাথে ব্রেক চেপে দেওয়ায় ছেলেটির 10 মিটার সামনে গাড়িটি থেমে গেল। মানে বাচ্চাটাকে যেই 100 মিটার দূরে দেখছে, সাথে সাথে ব্রেক চেপে দিছে, এবং ব্রেক চেপে দেওয়ার কারণে 10 মিটার সামনে আসে গাড়িটা থেমে গেছে। গাড়িটা থেমে গেছে এই কথাটার মানে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে, তার মানে গাড়িটার শেষ বেগ 0। এই জিনিসগুলো মাথায় কাজ করতে হবে যে 10 মিটার সামনে গাড়িটা থেমে গেছে। তারপরে কি বলছে, গাড়িটার ত্বরণ কত, গাড়িটা থামতে কত সময় লাগছে, মানে এই গাড়িটার জন্য ত্বরণ বের করতে হবে, এই গাড়িটা থামতে কত সময় লাগছে সেটা বের করতে হবে, এগুলো আমাদের কাজ। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে, এই ঘটনাটা যদি বুঝতে পারেন, মানে ঘন্টায় 100 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি চলতেছে, 100 মিটার দূরে একটা বাচ্চাকে দেখতে পেল এবং ব্রেক চেপে দিল, ব্রেক চেপে দেওয়ার কারণে 10 মিটার সামনে এসে গাড়িটা থেমে গেল, এবং এখন বলছে গাড়িটার ক্ষেত্রে ত্বরণ বের কত, আর তারপরে কি সময় বের করো, কত সময় লাগছে থামতে। তো এখন এখানে কথা হচ্ছে, আপনি গিভেন ডাটাগুলো একটু সাইডে লিখে ফেলেন, তাহলে ম্যাথ করতে সুবিধা হবে। গিভেন ডাটা কি কি ডাটা আমাদেরকে দিল আসলে? আচ্ছা, আপনাকে কি আদিবেগ দিয়ে দিছে এই ঘটনার জন্য? হ্যাঁ, কত, 100 কিলোমিটার পার আওয়ার, 100 কিলোমিটার পার আওয়ার। তো এখন কথা হচ্ছে, 100 কিলোমিটার পার আওয়ারকে ক্যালকুলেটরে দিলে ক্যালকুলেটরই কিন্তু বলে দিবে মিটার পার সেকেন্ডে কত হয়। অথবা আপনি জানেন না, তাহলে ভেঙে করতে চাচ্ছেন, আসেন তাহলে কি করবেন খেয়াল করেন। 100 কিলোমিটার পার আওয়ার এটাকে চাইলে কিন্তু এভাবে লেখা যায় যে 100 উপরে হচ্ছে কিলোমিটার, 100 কিলোমিটার আর নিচে হচ্ছে 1 আওয়ার, 100 কিলোমিটার আর নিচে হচ্ছে 1 আওয়ার, এটাই কিন্তু 100 কিলোমিটার পার আওয়ার। আপনি কি করতে চাচ্ছেন, মিটার পার সেকেন্ড বেগের জন্য অবশ্যই নর্মাল এককে নেবেন। সেটাকে কিভাবে করা যায় খেয়াল করেন, 100কে যদি আমরা, মানে 100 কিলোমিটারকে যদি 1000 দ্বারা গুণ করি, তাহলে কি হবে, এটা মিটারে চলে আসবে। এবং 1 ঘন্টাকে যদি আমরা নর্মালি চিন্তা করে 1 ঘন্টাকে 60 দ্বারা গুণ করলে হবে মিনিট, আবার 60 দ্বারা গুণ করলে হবে সেকেন্ড। তাহলে এখন যদি এটাকে ক্যালকুলেশন করে বসাই, তাহলে আমরা কিসে এককটা পাবো, মিটার পার সেকেন্ড। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের সম্ভবত হবে 30 মিটার পার সেকেন্ড। ওকে, নাহলে আমরা ক্যালকুলেশন করে দেখবো আরেকবার, আপনারাও দেখতে পারেন যে এটা 30 মিটার পার সেকেন্ড হয় কিনা। আদিবেগটা এটা বড় একক দিছিল, নর্মাল এককে নিয়ে আসলাম। তারপরে এখন আমার প্রশ্ন হচ্ছে, গাড়িটা কতটুকু গেছে বলেন তো? 100 মিটার দূরে বাচ্চাটাকে দেখছে ভালো কথা, কিন্তু 100 মিটার কি গাড়িটা গেছে? না, সে তো 10 মিটার আগেই থেমে গেছে। তাহলে গাড়ি কর্তৃক যে অতিক্রান্ত দূরত্ব সেটা তো 100 মিটার না, 100 মিটার আগে বাচ্চাটাকে দেখছে, কিন্তু 10 মিটার আগে তো থেমে গেছে। তাহলে গাড়িটা গেছে কতটুকু, 90 মিটার। আশা করি বুঝতে পারছেন। তারপরে গাড়িটার শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 0, কেন গাড়িটা থেমে গেছে। তো শুরুতে বেগ অনেক ছিল 30 মিটার পার সেকেন্ড, তারপরে 90 মিটার পর যাওয়ার পরে বেগটা 0 হয়ে গেছে। কিন্তু তাহলে আপনি বলেন এখানে কি ত্বরণ হয়েছে নাকি মন্দন হয়েছে? বেগ যেহেতু হ্রাস পাইছে, কমছে, তাহলে এটা মন্দন না, এটা মন্দন হয়েছে। তাহলে আপনি মন্দনের সূত্রটা অবশ্যই অ্যাপ্লাই করবেন, মানে ত্বরণের সামনে মাইনাস দিয়ে দিবেন, অথবা নাও দিলে অ্যান্সারে অটোমেটিক মাইনাস চলে আসবে। ঠিক আছে, তো যেটাই করেন না কেন কোনো সমস্যা নেই। দেখেন, আসেন আমি সলভ করে দিচ্ছি কিভাবে করা যায়। আমাদের উদ্দেশ্যটা কি, ত্বরণ বের করা, সময় বের করা। ঠিক আছে, সো এখানে আমরা যে সূত্রটা ইউজ করতে পারি দেখি তো, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ করতে পারবো না? এটা পারবো না, এটা দিয়ে মান বের হবে না, কারণ এও জানি না টিও জানি না। তাহলে কোনটা ইউজ করা যায়, যদি ভি ইকুয়াল
ইউ প্লাস এটি করি না, তাও পাবো না, কারণ এখানে এটি দুইটাই আছে, দুইটাই অজানা। তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করা যায়? এটা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। দেখেন এখানে মাইনাসও ইউজ করতে পারেন, কিন্তু আপনি যেহেতু মন্দন হয়েছে মাইনাস ইউজ করলে এর মানটা নর্মালি আসবে, যদি নাও ইউজ করেন তাতেও সমস্যা নেই, এ অটোমেটিক মাইনাস মান আপনাকে দিয়ে দিবে। তো মাইনাস যখন ইউজ করে ফেলবেন তখন আর মাইনাস মান আসবে না, কারণ আপনি তো অলরেডি মাইনাস ইউজ করে ফেলছেন। সো নর্মালি ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা, দেখেন করলে বুঝতে পারবেন। সো ভি এর মান কত আমাদের? 0। ইউ এর মান কত? 30 মিটার পার সেকেন্ড, তাহলে স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মান বের করব ইন্টু এস কত? 90, এস হচ্ছে 90। এখন যদি পুরোটাকে ক্যালকুলেশন করি, একটাই অজানা মান এ, ক্যালকুলেশন করে দেখি এর মানটা কত আসে। তাহলে আমি যদি এখন ক্যালকুলেশন করে দেখি, আমাদের এর মান আসবে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মান আসবে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এর মান আসতেছে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা বলেন তো মাইনাস কেন আসছে এর সামনে? কারণ এটা তো মন্দন হইছে, ত্বরণ হয়নি। আর মন্দন হইলে এর মান কি আসার দরকার ছিল? মাইনাস আসার দরকার ছিল, সেটাই কিন্তু চলে আসছে। আমি আগেও বলছিলাম এটা, সো অটোমেটিক মাইনাস চলে আসছে। আপনি এখন লিখতে পারেন যে মন্দন হইছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাইনাসটা না লিখি, তাতেও কোনো সমস্যা নেই। ওকে, একটা পাইলাম ত্বরণ বের করতে, সময়টাও বের করতে বলছে, কত সময় লাগবে, এগুলো তো খুবই ইজি। তাহলে এখন আপনি আরেকটা ফর্মুলা ইউজ করেন, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। ভি এর মান 0, ইউ এর মান 30 প্লাস এর মান হচ্ছে -5 ইন্টু টি। ক্যালকুলেশন করলে টি এর মানটা এখন চলে আসবে। এটা যদি সলভ করেন, সলভ ফাংশন ইউজ করেন, এই ক্ষেত্রে আমাদের টি এর মানটা কত আসবে? 6 সেকেন্ড আসবে। ওকে ফাইন, 6 সেকেন্ড অ্যান্সার। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। কারো যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় একটু কমেন্ট করে জানান। কারো বুঝতে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাইয়া ইউ এর মান 27.78, না না, ইউ এর মান 30-এ আসছে আমার, হয়তো আপনার ক্যালকুলেশনের কথা ভুল গেছে। বা যদি 27 হয় তাহলে 27ই, আমি জানি না আসলে, আমি ক্যালকুলেশন করে দেখলাম তো 30। সো আমার তো ভুল হওয়ার কথা না, আপনারা অন্যরাও করে দেখবেন। আচ্ছা 27.78 মিটার পার সেকেন্ডই হয়। আচ্ছা যদি ওইটা হয় তাহলে ওইটা ইউজ করে যে মানটা আসবে সেটাই বসাইতে হবে। ইউ এর মান না, উপরে 100 ইন্টু 1000, নিচে হচ্ছে সবই ঠিক আছে 3600 সেকেন্ড অ্যান্ড আচ্ছা 27 যদি আসে তাহলে ওইটাই, সমস্যা নেই। ভাইয়া চিত্রে আদিবেগ ইউ হবে, হ্যাঁ ইউ হবে, আমি ভি লিখে ফেলছি, সমস্যা নেই, ওটা একই কথা, আপনি লিখে ফেলতে পারেন, ওটা মিস্টেক হয়েছে, ইউ হবে ওটা। ওকে 90 মিটার এখানে, হ্যাঁ হ্যাঁ দূরত্ব 90 মিটার ছিল। কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা একটু জানাবেন। ওকে, ম্যাথটা বুঝতে পারছেন কিনা সেটা একটু কমেন্ট করে জানান, দেন আমি শুরু করতেছি আবার। যারা যারা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ম্যাথ বুঝতে পারছেন কিনা, নাকি কোনো জায়গাতে আবার রিপিট করতে হবে। বুঝছি ভাইয়া, ঠিক আছে। হাসনাতুল জারিয়া এন্ড সৈকত আহমেদ ভাই, ওকে ক্লিয়ার, ঠিক আছে। দেখেন এক একটা ম্যাথ এই অধ্যায়ে, মানে ভৌত পাঠের প্রথম অধ্যায়ের ম্যাথগুলো না অনেক কঠিন হয়ে থাকে সত্যি কথা বলতে। পরবর্তীতে যায় মনে হয় অনেক ম্যাথ ইজি আছে, বাট এই অধ্যায়ের ম্যাথগুলো একটু কঠিনই হয়ে থাকে।
সো তার উপরে আমরা মানে এমন জটিল জটিল ম্যাথ করতেছি, এই ম্যাথগুলো কিন্তু নর্মালি মাথায় ঢোকাটা এত সহজ না। তারপরেও যদি আপনার মাথায় ঢুকে থাকে তো খুবই ভালো। এই ম্যাথগুলো মোটামুটি সব থেকে কঠিন ম্যাথগুলোই যেহেতু, সো অবশ্যই যদি সমস্যা হয় সেটা জানাবেন। ওকে, এবার আমরা নতুন আরেকটা ম্যাথ সলভ করব, খুবই ইম্পর্টেন্ট আরেকটা ম্যাথ। 7 নম্বর ম্যাথটা সলভ করে আসি আমরা। ওকে, এই ম্যাথটা সবাই একটু দেখবেন কি বলছে এই ম্যাথের মধ্যে, সবাই একটু বোঝার চেষ্টা করেন। এটাও ডুয়েটে আসছিল। 400 মিটার উচ্চতা থেকে একটা বস্তু ফেলে দেওয়া হলো। একই সময় অন্য একটি বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুদ্বয় কখন ও কত উচ্চতায় মিলিত হবে? ঠিক আছে, এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ। সো আসেন এই ম্যাথটা বোঝার চেষ্টা করি সবাই। ওকে, আমি কাজ করি, চিত্র আঁকাই। কি বলছে? 400 মিটার উচ্চতা থেকে বস্তুটা ফেলে দিছে। তাহলে এটাকে কিভাবে করা যায়? ধরে নিলাম এটা হচ্ছে 7, আমরা আমাদের মতো করে বানাই ফেলি। ঠিক আছে, ধরে নিলাম এটা হচ্ছে 7, এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, উপরে একটা 7, নিচে হচ্ছে মাটি। ধরে নিলাম যে 400 মিটার উচ্চতা এই দুজনের মধ্যে ডিস্টেন্স। ওকে, আমরা ধরে নিলাম এখান থেকে এই পর্যন্ত উচ্চতা কত? 400 মিটার। 400 মিটার। ওকে, 400 মিটার উচ্চতা থেকে একটা বস্তু ফেলে দেওয়া হয়েছে। তাহলে এই জায়গাতে ধরে নিলাম একটা বস্তু আছে, সেই বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছে, তার মানে সেটা নিচের দিকে যায় পড়বে এভাবে, তাই না? কিন্তু কি বলছে? ফেলে দেওয়া হলো। একই সময় অন্য একটা বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকেও নিক্ষেপ করা হয়েছে। ও আচ্ছা, তাহলে তো ডিরেক্টলি মাটিতে পড়ার কথা চিন্তা করলে হবে না। এখানে দুই রকমের ঘটনা আছে, দেখেন। একটা হচ্ছে এখান থেকে একটা বস্তুকে ফেলে দিছে, তার মানে সেটা নিচে আসতেছে। আবার আরেকটা বস্তু আছে নিচে, যেটাকে উপরে নিক্ষেপ করছে, তার মানে এটা উপরে উঠতেছে। ওকে, ধরলাম যে এই জায়গাতে যায় তারা মিলিত হবে, ধরে নিছে আর কি। ঠিক আছে, যে এই জায়গাতে যারা যায় মিলিত হইছে। ওকে, তারপরে কি বলছে? 100 মিটার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুদ্বয় কখন ও কত উচ্চতায় মিলিত হবে? তার মানে আমাদেরকে এখানে এই যে উচ্চতাটুকু, এই উচ্চতাটুকু বের করতে হবে, কত উচ্চতায় মিলিত হয়েছে এই উচ্চতাটুকু বের করতে হবে। এবং বলতে এইখানে কত সময় পর মিলিত হয়েছে সেই সময়টাও বের করতে হবে। এটাই হচ্ছে কিন্তু ম্যাথ। এখানে কিছু মান আসলে হিডেনলি দিয়ে দেওয়া আছে, আপনাকে বুঝে নিতে হবে। যেমন উপর থেকে যখন একটা বস্তুকে ফেলে দেওয়া হয়, মানে পরন্ত বস্তুর ক্ষেত্রে, মনে আছে কিনা জানি না, মনে করেন পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ যেটা, সেটা কি হয়? 0 হয় পরন্ত বস্তুর ক্ষেত্রে। আবার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বেগ দিয়ে দিছে 100 মিটার পার সেকেন্ড বেগে। মানে এখানে আপনি যে বেগটা দিয়ে নিক্ষেপ করছে সেটা হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। ওকে, কখন কত উচ্চতায় মিলিত হবে এখন আমরা সেটা বের করব। ধরে নিয়েছি যে এইচ উচ্চতায় মিলিত হইছে, তার মানে আমরা এইচ এর যে মানটা, সেই মানটা বের করব আর সময়টা বের করব। তো চলেন এখন কিভাবে সলভ করা যায়। একটা জিনিস খেয়াল করেন, এখানে ধরে নিলাম যে বস্তুটা উপর থেকে নিচে এই জায়গাতে আসে মিলিত হইল, এইটুক দূরত্বকে আমরা একটা মান দিই, ধরে নিলাম x মিটার। মানে উপর থেকে নিচে যেখানে মিলিত হয়েছে, উপর থেকে নিচে এটা হচ্ছে x মিটার, এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে h মিটার, ধরে নিছে আর কি। সো এখন যদি আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হিসাব করে দেখি, আসেন হিসাব করে দেখি। প্রথমত পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে যখন বস্তুটা নিচে পড়তেছিল সেই সময়ের কথা আমি বলতেছি, সেই সময়ে সে কতটুকু নিচে পড়লো, মানে তার দূরত্বটা বের করব। তো দূরত্ব s ইকুয়াল বা x ইকুয়াল যাই লিখি না কেন, লেখা যায় যে ইউটি প্লাস পরন্ত বস্তুর জন্য হাফ জিটি স্কোয়ার। আশা করি আপনাদের মনে আছে, কারণ h ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার পরন্ত বস্তুর ক্ষেত্রে করাইছিলাম না।
এইচ লিখিনি, এক্স লিখছি কেন? কারণ এই দূরত্বটাকে বলতেছি আমরা এক্স দূরত্ব। ফাইন, আসেন পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ কত হয়? শূন্য হয়। যখন নিচে পড়ে বস্তুর উপর থেকে আদিবেগ কত হয়? শূন্য। তাহলে এই পাশে কিছুই থাকতেছে না, এই পাশে থাকতেছে হাফ জি টি স্কোয়ার। জি এর মানও যদিও জানি 9.8, বাট এক্স ইকুয়াল কিন্তু এইটুক জিনিস হচ্ছে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। ধরে নিলাম আর কি। এখানে আমরা সলভ করতে পারবো না, কারণ আমাদের কাছে সময় তো নাই। আমরা কিভাবে এই এক্স এর মানটা বের করব? নিচের উচ্চতাটা পারবো না, তাই না? আবার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দেখি তো পারি কিনা। পরন্ত বস্তুর ক্ষেত্রে তো পারলাম না। আসেন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, যখন বস্তুটা উপরে নিক্ষেপ করছে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যখন উপরে নিক্ষেপ করছে, তার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করতে পারি সেটা হচ্ছে এইচ ইকুয়াল ইউটি। উপরে নিক্ষেপ করলে হয় মাইনাস হাফ জি টি স্কোয়ার, কারণ উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস ইউজ হয়, কারণ এ ইকুয়াল মাইনাস জি ছিল, মনে আছে তো আশা করি আপনাদের। আদিবেগ কত? এবার কত বেগে নিক্ষেপ করছে? 100 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে হবে 100 টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখানে কিছুই জানি না, এবারও তো সলভ করতে পারলাম না, কারণ আমরা এখনো টি এর মান জানি না। এস কেমনে বের করব? টি এর মান জানি না, এক্স কেমনে বের করব? মানে এই উচ্চতাটাও বের করতে পারতেছি না, এই উচ্চতাটাও বের করতে পারতেছি না। কেন? কারণ আমাদের টি এর মান নাই। প্রথম ক্ষেত্রেও পারলাম না, পরন্ত বস্তুর ক্ষেত্রেও পারলাম না, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও পারলাম না। তাহলে করবোটা কি? দেখেন তো, দুই পাশে যখন ব্যর্থ, তখন একটা জিনিস চিন্তা করা যায় যে আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমার এই উচ্চতাটুকু আর এই উচ্চতাটুকু দুইটাই যদি যোগ করে দেই তাহলে কত মিটার হবে যেন? 400 মিটার হবে, কারণ ওভারঅল উচ্চতা কিন্তু আমি জানি। দেখেন বোঝার চেষ্টা করেন, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এখানে এখানে আমি কিন্তু বলতে পারি যে আমার এক্স আর এইচ এই দুইটা যোগ করলে হওয়া লাগবে 400 মিটার। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখানে কিন্তু কারো কোনো প্রশ্ন নেই, কারণ এইটুকু উচ্চতা আর এইটুকু উচ্চতা যোগ করলে পুরাটা উচ্চতা পাওয়া যাচ্ছে, আর পুরাটা কত? 400 মিটার। তার মানে এই জায়গাটা কিন্তু আমি লিখতেই পারি। এখন যদি আমি এক্স এর মানটা এখান থেকে বসাই দেই, কত? এক্স এর মান হচ্ছে হাফ জিটি স্কোয়ার, প্লাস যদি এইচ এর মানটা এখান থেকে বসাই দেই, কত? 100টি মাইনাস হাফ জিটি স্কোয়ার ইকুয়াল কত আছে? 400 আছে। 400 আছে। এখানে কি বুঝতেছেন? হাফ জিটি স্কোয়ার কাটা যায়। তাহলে ফাইনালি আমাদের যে জিনিসটা পাচ্ছি 100টি ইজ ইকুয়াল টু ওই পাশে কত? 400। তাহলে কি আপনি বুঝতেছেন যে আপনার টি এর মানটা কত হবে? টি এর মান হবে 4 সেকেন্ড। তার মানে এই দুইটা বস্তু যেখানে মিলিত হয়েছে, এই ঘটনার জন্য যে সময়টা, সেই সময়টা হচ্ছে 4 সেকেন্ড। এখন আপনি এই টি এর মান যদি এই সমীকরণে বসায় দেন, কথার কথা এই সমীকরণে টি এর মানটা বসায় দেন, তাহলে তো আপনি উচ্চতাও পেয়ে যাবেন। এটাকে যদি আমরা 2 নাম্বার সমীকরণ বলি, তাহলে কি করতে পারবো? টি এর মান 2 নং এ বসান। তাহলে দেখেন এইচ ইকুয়াল দাঁড়াবে 100 গুণন 4, কারণ টি মাইনাস হাফ জি বলতে কত? জি বলতে মানটাই বসাই দিই কিন্তু এবার 9.8 ইন্টু টি স্কোয়ার, মানে 4 এর উপর স্কোয়ার। ক্যালকুলেশন করে দেখেন, আপনি উচ্চতাটাও পেয়ে যাবেন। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। যদি কারো সমস্যা হয় তাতেও কোনো টেনশনের কিছু নাই, কমেন্ট করে জানান, আমি সলভ করে দেব, আবার দরকারে বুঝিয়ে দিব। ওকে, 4 সেকেন্ডে মিলিত হবে। হ্যাঁ রাইট। না ভাই, ইজি তো লাগছে। ওকে, ইজি লাগলে তো খুবই ভালো, ইজি লাগলে তো কোনো সমস্যা নেই। জি স্যার, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ জান্নাতুল জারমিন প্রিয়াকে। মাহবুবুল রহমান ফাহিম ভাই বুঝতে পারছে। বুঝলেন কিভাবে?
আচ্ছা, বুঝলেন কিভাবে? এটা আসলে প্র্যাকটিসের বিষয়, বুঝছেন? মানে আমরা তো ম্যাথ সলভ করে 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 এই বিষয়গুলো একদম ভালোভাবেই বুঝে গেছি। তো আপনার আরো অনেক টেকনিক আছে, আপনাকে এইভাবেই ম্যাথটা করতে হবে ব্যাপারটা এমন না, এটা বিভিন্নভাবে সলভ করা সম্ভব। সো দ্বিতীয় সূত্রে মাইনাস কেন? আচ্ছা আচ্ছা, আপনি মনে হয় তাহলে পিছনের ক্লাসের একটা বিষয় মিস করছেন। সেটা হচ্ছে রাতুল ভাই, পরন্ত বস্তুর ক্ষেত্রে জি এর মানটা পজিটিভ লিখি, ত্বরণটা হচ্ছে পজিটিভ অভিকর্ষ ত্বরণ। আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যখন আমরা কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করি তখন অভিকর্ষ ত্বরণে মানে অভিকর্ষ বলের বিপক্ষে কাজ করি। এজন্য নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা মাইনাস হাফ জিটি স্কোয়ার ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই জন্য আর কি। মির্জা রিমি লিখেছে ভাইয়া চিত্রটা আরেকবার বললে ভালো হয়। ওকে, অবশ্যই বলবো। প্রত্যেকের জন্য মানে যার যা সমস্যা আছে সব আমরা ক্লিয়ার করেই কিন্তু সামনের দিকে যাব। ঠিক আছে, সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। ওকে, চিত্রটা কি বলছে? 400 মিটার উচ্চতা থেকে একটা বস্তু ফেলে দিছে। এই যে 400 মিটার উচ্চতা, পুরো ডিসটেন্সটা কত? 400 মিটার। এই উচ্চতা থেকে একটা বস্তু ফেলে দিছে। যখন বস্তুটা ফেলে দেয় তখন আদিবেগ শূন্য হয়, কারণ পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ শূন্য হয়, এটা আমরা আগেই শিখছিলাম। একই সময় একটা অন্য বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। যখন ফেলে দেয় ঠিক একই সময় একটা বস্তুকে উপরেও নিক্ষেপ করছে 100 মিটার পার সেকেন্ড বেগে, সেটাও আমি কিন্তু লিখে ফেলছি, উপরে নিক্ষেপ করছে। করার পরে বস্তুদ্বয় কত বেগে নিক্ষেপ করা হলো, বস্তুদ্বয় কখন ও কত উচ্চতায় মিলিত হবে, মানে বুঝাই দিছে যে বস্তু দুইটা যায় কোনো না কোনো জায়গাতে মিলিত হয়েছে। তার মানে একটা বস্তু নিচে পড়তেছে, একটা উপরে উঠতেছে, দুইটা বস্তু যায় এই জায়গাতে ধরে নিলাম মিলিত হয়েছে, ধরে নিলাম। আমি এটাও ধরে নিছি যে এইচ উচ্চতায় মিলিত হয়েছে বা এক্স মিটার নিচে পড়ার পরে মিলিত হয়েছে, যেভাবে চিন্তা করেন কোনো সমস্যা নেই। মিলিত হয়েছে, বলছে যে সেই উচ্চতাটা কত, মানে আমার কতটুকু উচ্চতায় মিলিত হয়েছে এইচ এর মানটা বের করতে, আর মিলিত হতে কত সময় লাগছে সেটা বের করতে। আমি সবভাবেই করার ট্রাই করছি। দেখেন, যখন বস্তুটা উপর থেকে নিচে পড়ে তার মানে কি পরন্ত বস্তুর কথা বলতেছে। পরন্ত বস্তুর ক্ষেত্রে আমি যদি ফর্মুলাটা ইউজ করি, কারণ পরন্ত বস্তুর ক্ষেত্রে কতটুকু উচ্চ দূরত্ব গেছে, শুধুমাত্র এইটুকু দূরত্ব যখন পড়তেছিল, এক্স এক্স ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আমি ইউ এর মান শূন্য বসায় দিয়ে থাকতেছে শুধু হাফ জিটি স্কোয়ার লিখলাম। আপনি কি টি জানেন? এখনো জানেন না, সলভ করতে পারবেন না, রেখে দিলাম 1 নম্বর সমীকরণ বানাই। আসেন, এটা না হয় পারলাম না, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতাটা বের করে দেখি, ট্রাই করেন। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইচ হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। মাইনাস কেন দিছি? নিক্ষিপ্ত বস্তু বলে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস হয়। দেন ইউ এর মান 100, দেন টি, ইউ এর মান 100 বলে দিছে, ওইখানে 100 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। দেন টি বসাইছি, টি এর মান তো জানি না, মাইনাস হাফ জিটি স্কোয়ার, এখানে কারো মান জানি না, জি এর মান জানি 9.8, বাট বসাইনি আর কি। সো টি এর মান অজানা দেখে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও আমরা পারলাম না। তো যেহেতু পরন্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা বের করা গেল না, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা বের করা গেল না, তাহলে কি করা যায়? আমরা কিন্তু দুইটা উচ্চতার একসাথে যোগফল জানি, কারণ এইটুকু উচ্চতা আর এইটুকু উচ্চতা মিলে 400 মিটার হবে, সেটা প্রশ্নেই বলে দিছে। ঠিক আছে, কারণ 400 মিটার উচ্চতা থেকে বস্তুটা ফেলে দেওয়া হয়েছিল। তো তাহলে টোটাল দূরত্ব যেহেতু 400 মিটার, মানে বলতে পারি এক্স প্লাস এজ ইকুয়াল 400। এক্স এর মান আর এইচ এর মান বসায় দিলে কাটাকাটি করে কিন্তু টি এর মান চলে আসতেছে, কত সময় পর মিলিত হবে। আর টি এর মান যখন আপনি জানেন তখন এই সমীকরণে টি এর মানটা বসায় দিলে এইচ এর মান পাবেন, এই সমীকরণে টি এর মান বসায় দিলে এক্স এর মান পাবেন। এখন আপনি যদি এইচ এর মান বের করেন তাহলে বলবেন যে যত অ্যান্সার আসবে, উত্তর যত আসবে অতটুকু উচ্চতায় মিলিত হয়েছে। যদি এক্স এর মান বের করেন অতটুকু নিচে পড়ার পরে মিলিত হয়েছে, একই কথা। সো এই জিনিসগুলো কিন্তু চাইলে বের করে দেওয়া সম্ভব এভাবে। তো আশা করি বুঝতে পারছেন, এবার কারো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন। আমরা কোনো শর্টকাট টেকনিকে যাচ্ছি না, ঠিক আছে? শর্টকাট পরে, আপনাকে বুঝতে হবে আগে, রিয়েল বিষয় বুঝতে হবে, চিন্তা করে বুঝতে হবে। শর্টকাটে বহুত ম্যাথ করা যায়, শর্টকাটে বহুত ম্যাথ করে ফেলতে পারবেন। শর্টকাট এগুলো চুরিবিদ্যা করবো না, বুঝছেন? চুরিবিদ্যা করা যাবে না, আমাদের রিয়েল বিষয়গুলো বুঝতে হবে, একদম অ্যাকচুয়ালি চিন্তা করে 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 এই জিনিসগুলো আগে আমার ব্রেইনটাকে শার্প করতে হবে। আসল জিনিসটা বুঝেন, এখনো তো অ্যাডমিশনে আসেন নাই, সো এখন ভালোভাবে শিখেন,
পরে আসে যদি আপনার সময় না থাকে, দ্রুত করা লাগে, তখন শর্টকাট ইউজ করে আমরা ম্যাথ সলভ করতে পারি। এখন আপনার তো পরীক্ষা পাস করা লাগবে না, আপনি শিখার জন্য কোর্সটা করতেছেন, তাহলে কেন শর্টকাট ইউজ করবো? বুঝতে পারছেন? এই জন্য আমি শর্টকাটে যাচ্ছি না। ওকে, ক্লিয়ার। মির্জা রিমি ক্লিয়ার, ভেরি গুড। কান্ত কুমার জি ভাইয়া ক্লিয়ার। সাইফ আল হাসান আহাদ ক্লিয়ার, খুবই ভালো। হাসনাতুল জারিয়া ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছেন। আসলে অনেকগুলো ম্যাথ, আর ম্যাথগুলো বোঝাতে একটু সময়ও লাগতেছে, একটু ভালোই সময় দিতে হচ্ছে, কারণ শুধু দ্রুত করে গেলে তো হবে না, আসলে বুঝতে হবে প্রত্যেকটা বিষয়, এই জন্য একটু বেশি সময় লাগতেছে। বাট সময় লাগুক, আপনারা বুঝতে পারলেই হলো। আর অনেকেই ক্লাস করতেছেন, মাহবুবুর রহমান ফাহিম ভাইও বুঝতে পারছে, ওকে। অনেকেই যারা ক্লাস করতেছেন তাদের কাছে একটাই বিষয় বলবো, সেটা হচ্ছে এইভাবে কন্টিনিউয়াস যদি পুরো কোর্সটা জুড়ে এই 2-3 মাস আমাদের সাথে থাকতে পারেন, আপনি ডুয়েট অ্যাডমিশনে অনেক দূর এগিয়ে যাবেন, অনেক কিছু শিখে ফেলতে পারবেন, ঠিক আছে? তো সেই ধৈর্যটুকু আপনাদেরকে ধরতে হবে। অনেক সময় বোর লাগতে পারে, অনেক সময় মানে অনেক রকমই লাগতে পারে, খারাপ লাগতে পারে, বাট আলসামি করা যাবে না। এভাবে লেগে থাকুন, আপনারা ইনশাল্লাহ ভালোভাবে শিখতে পারবেন। আমরা এই সুযোগে লাস্ট একটা ম্যাথ আজকে করে ফেলি। এটা খুবই মজার একটা ম্যাথ, আসেন এই ম্যাথটা সলভ করে ফেলি। ওকে ওকে, সলভ করো, আমি আছি। তো সবাই একটু পড়বেন ম্যাথটা, কি বলছে নিজেরাই পড়ে দেখেন। এখানে যেটা বলা হয়েছে যে 44.1 মিটার গভীর একটা কূপে একটা ডায়মন্ড, দুঃখিত, একটা পাথর নিক্ষিপ্ত হলো। কূপের মধ্যে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড হলে পাথর নিক্ষেপের মুহূর্ত থেকে এটি পানিতে পতনের শব্দ শুনতে অতিক্রান্ত সময় বের করো। আশা করি সবার মাথার উপর দিয়ে প্রশ্নটা চলে গেছে। তাহলে চলেন আমরা একটু চিত্রের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। এটা আমাদের লাস্ট ম্যাথ আজকের, সবাই মনোযোগের সাথে দেখবেন। কি বলছে বিষয়টা একটু আমরা আরেকবার বুঝে নেই, চিত্রের মাধ্যমে বুঝবো। আসেন, 44.1 মিটার গভীর একটা কূপে, আসেন পরে ম্যাথ পরে পড়তেছে, আগে কূপটা আঁকায় ফেলি, ঠিক আছে? আসেন তাহলে একটা কূপ আঁকাবো আমরা এখন। ধরে নিলাম যে এটা হচ্ছে আমার সেই কূপ, এই হচ্ছে আমাদের কূপটা। কূপটার গভীরতা কত? কূপটার গভীরতা হচ্ছে 44.1 মিটার, 44.1 মিটার, ওকে ফাইন। তারপরে কি বলছে? গভীর একটা কূপে একটা পাথর নিক্ষিপ্ত হইল। আসেন একটা পাথর ফেলে দেই এখান থেকে, এটা হচ্ছে আমার পাথর, ঠিক আছে? এটাই পাথর, এটা কিন্তু কলমের কালি না, পাথর, ওকে পাথর। এই পাথরটা ফেলে দেওয়া হইলো, তো পাথর তো ফেলে দিতে পারি। কি বলছে? কূপের মধ্যে পাথর নিক্ষিপ্ত হলো, কূপের মধ্যে শব্দের বেগ 300 মিটার পার সেকেন্ড, মানে এখানে শব্দ আছে যে শব্দ, আচ্ছা বিষয়টা বুঝাচ্ছি। কূপের মধ্যে যদি আপনি পাথরটা ফেলে দেন, ফেলে দিলে কি হবে? পাথরটা নিচে যায় পড়বে, পানিতে পড়বে, পানিতে পড়ার পর কি হবে? শব্দ হবে, শব্দ হওয়ার পর শব্দটা কি করবে? উপরে উঠবে, তারপরে না আমরা শব্দটা শুনতে পারবো। সো এখানে আগে পাথরটা পড়বে, পড়ার পরে এখানে সাউন্ড হবে, সাউন্ডটা উপরে উঠবে, এই জায়গাতে উঠবে, তারপরে আমরা শব্দটা শুনতে পারবো। বিষয়টা কি বুঝতে পারছেন? একটু গভীরভাবে চিন্তা করেন, অনেক দ্রুত কাজটা হয়ে যাবে, কিন্তু বুঝেন। পাথরটা ছেড়ে দিব, পাথরটা পড়বে, শব্দ হবে, তৈরি হবে শব্দ পানিতে, তারপর সেই শব্দটা উপরে উঠবে, তারপরে কিন্তু আমরা শুনবো। তো বলছে কূপের মধ্যে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড, তার মানে শব্দের বেগ হচ্ছে এখানে 340 মিটার পার সেকেন্ড হলে পাথর নিক্ষেপের মুহূর্ত থেকে এটি পানিতে পতনের শব্দ শুনতে অতিক্রান্ত সময় বের করো। মানে পাথরটা যেই মাত্র ফেলে দিলাম সেই সময় থেকে শুরু করে পাথরটা পড়া, শব্দ তৈরি হওয়া, সেই শব্দ উপরে আসা, দেন আমাদের শোনা, টোটাল কত সময় লাগবে সেটা জানতে চাইছি। আবারও বলতেছি যে পাথর নিক্ষেপের মুহূর্ত থেকে এটি পানিতে পতনের শব্দ শুনতে অতিক্রান্ত সময়টা বের করো। সো পুরা সময়টা আমাদেরকে বের করতে হবে। আশা করি আপনি বুঝতে পারছেন প্রশ্নটা কি বলছে। এখন আসেন, তো পড়তে ধরে নিলাম যে T1 সময় লাগলো,
ধরে নিলাম আর কি, কিছু তো জানি না আপাতত, তাই না? তো উপর থেকে পাথরটা পড়তে সময় লাগলো T1, শব্দ তৈরি হবে, শব্দটা উপরে উঠতে ধরে নিলাম T2 সময় লাগলো। তাহলে T1 আর T2 যোগ করে দিলে তো আমরা টোটাল সময়টা পাই যাচ্ছি, তাই না? খুবই ইজি কিন্তু এই দিক দিয়ে। আসেন তাহলে পাথরটা পড়ার সময় কত সময় লাগছে সেটা আগে বের করে ফেলি। ডান, আসেন তাহলে পাথর পড়ার সময়, পাথর পড়ার ক্ষেত্রে পাথর পড়ার সময় পাথরটা যখন নিচে পড়বে তখন একটু চিন্তা করেন, আমরা পড়ন্ত বস্তুর কথা বলতেছি, আর পড়ন্ত বস্তুর সূত্র হচ্ছে H ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ওকে ফাইন, এইচ এর মান কতটুকু উচ্চতায় নিচে পড়বে পাথরটা সেটা কি দেওয়া নাই? দেওয়া আছে তো, 44.1 মিটার। পাথর কূপের গভীরতা যত ততটুকুই তো পাথরটা পড়বে, 44.1 মিটার। 44.1 মিটার নিচে পাথরটা পড়বে। পাথরটা যখন উপর থেকে নিচে পড়ে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ সবসময় জানা শূন্য। সো আদিবেগ হচ্ছে 0 প্লাস হাফ ইন্টু 9.8 জি এর মান ইন্টু টি স্কোয়ার। সময়টা তো আমরা বের করবো, টি বলতে কিন্তু T1 কে বোঝাচ্ছি, কারণ পড়ার ক্ষেত্রে সময়টা T1 স্কোয়ার। এখন যদি পুরোটাকে ক্যালকুলেশন করি T1 এর মানটা পেয়ে যাব, কারণ এই পুরো সমীকরণে T1 ছাড়া আর কোনো অজানা মান এক্সিস্ট করে না। সো কত হয় দেখে নেই আমরা। T1 হচ্ছে 3 সেকেন্ড, T1 হচ্ছে এখানে 3 সেকেন্ড। ওকে 3 সেকেন্ড, তাহলে একটা পায়ে গেলাম। এখন কথা হচ্ছে নিচে পড়ার পর কি হবে? শব্দ উৎপন্ন হবে, শব্দটা উপরে উঠবে। আর শব্দ যখন নিচে থেকে উপরে উঠবে, শব্দ কি বেগে চলে? আমি কিন্তু বলছিলাম এটা, যে শব্দ সমবেগে চলে। তাহলে শব্দ সমবেগে উপরে উঠবে, তাহলে সমবেগের সূত্রটা ইউজ করে কিন্তু T2 মানটা বের করে ফেলা সম্ভব। দেখেন কিভাবে বের করব, খেয়াল করেন। শব্দের ক্ষেত্রে শব্দ ওকে আমাদের বোর্ড কাজ করতেছে না, মেবি কোনো সমস্যা হয়েছে। ওকে খেয়াল করি, এবার খেয়াল করি। ওকে শব্দের ক্ষেত্রে যেহেতু সমবেগে চলে, আমরা সূত্র জানি সমবেগে এস ইকুয়াল ভিটি। মানে শব্দটা তো এস বলতে কি বুঝবো? এখানে উচ্চতা, কতটুকু উচ্চতায় উঠছে, কতটুকু শব্দটা দূরত্ব অতিক্রম করবে বলেন তো। শব্দ যদি এখানে উৎপন্ন হয় আর উপরে উঠে, কতটুকু দূরত্ব অতিক্রম করবে? একই দূরত্বই তো, 44.1 মিটার। তাহলে এখানে আমরা ইউজ করতে পারি 44.1 মিটার দূরত্ব। শব্দের বেগ ভি হচ্ছে সমবেগটা, শব্দের বেগ কত? 340। এটা হচ্ছে 340 মিটার, 340 মিটার পার সেকেন্ড। আর সময় তো আমি বের করবো, এই সময়টাকে তো বলছি T2 সময়, শব্দ উপরে ওঠার সময়। তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের T2 বের হয়ে আসবে 0.13 সেকেন্ড। তাহলে হয়ে গেল আমাদের T1 পাইছি, T2 পাইছি, T2 পাইছি। তাহলে মোট কত সময় লাগবে এটা আমরা এখন লিখতে পারি। মোট সময় T ইজ ইকুয়াল টু T1 যোগ T2, মানে 3 সেকেন্ড যোগ 0.13, দ্যাটস মিন 3.13 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছেন ম্যাথটা। যদি কারো কোনো সমস্যা হয় একটু কমেন্ট করে জানান। খুবই মজার একটা ম্যাথ এটা, আশা করি সবাই বুঝতে পারছেন। একটু কমেন্ট করে জানাবেন। এ আর রয় 9.8 কই পাইলেন ভাই? এ 9.8 হচ্ছে জি, অভিকর্ষ ত্বরণের কনস্ট্যান্ট মান। জি এর মানটা কনস্ট্যান্ট, মুখস্থ রাখতে হবে, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। রিয়ার ভাই ইংরেজি সিলেবাসের উপর একটা ভিডিও দিয়েন ভাই। ওকে চেষ্টা করব। রিয়া রয় ভাইয়া চিত্রটা, ওকে ওইটা আগের মেসেজ কমেন্ট ছিল। ক্লিয়ার ভাইয়া। শরীফুল ইসলাম, হাসনাতুল জারিয়া ক্লিয়ার। ওকে মাহবুবুর রহমান ফাহিম ভাই আগে কমেন্ট করছিল। ওকে আচ্ছা বাকি সবাই ক্লিয়ার? জি ভাই বুঝতে পারছি। ওকে ফাইন।
বুঝতে পারছি ভাইয়া। ওকে ওকে, কারোর সমস্যা থাকলে সেটা জানাবেন। যেহেতু সবাই বুঝতেছেন তার মানে আপনারা কিন্তু অনেক ভালো পারতেছেন। যেহেতু কঠিন কঠিন ম্যাথগুলো আপনারা বুঝতে পারতেছেন তার মানে আসলেই অনেক ভালো পারফর্ম করতে পারতেছেন। এভাবেই থাকেন। আমাদের আরও কিছু ম্যাথ আছে, ওই ম্যাথগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করার পরে যদি মনে হয় যে কোনো ম্যাথ করে দেওয়া লাগবে, যদিও প্রত্যেকটা ম্যাথই ইউনিক অ্যান্ড ডিফারেন্ট, ওই ম্যাথগুলো যদি নিজেরাই পারেন তো আলহামদুলিল্লাহ, পারলে বুঝতে পারলে তো কোনো ব্যাপারই না। যদি মনে হয় যে করে দেওয়া লাগবে তাহলে আমি নেক্সট ক্লাসে সেই ম্যাথগুলো করে দিব। মাহবুবুর রহমান ফাহিম, সেকেন্ড পার্টটা আর একবার ভাই। আচ্ছা, সেকেন্ড পার্টের শব্দ এখানে আপনার যখন পাথরটা উপর থেকে নিচে পড়তেছে, পাথর পড়ার সময় তো বুঝতে পারছেন শব্দটা তৈরি হওয়ার পর শব্দটা তো উপরে উঠবে, তারপরে তো আপনি শুনতে পাবেন। তো শব্দ কি বেগে চলে? সমবেগে। তাই আমি এখানে শব্দের ক্ষেত্রে সমবেগের সূত্রটা ইউজ করছি। শব্দটা 44.1 মিটার উপরে উঠছে, কারণ এখানে শব্দ তৈরি হয়, এখানে উঠতে কতটুকু দূরত্ব গেছে? কূপের গভীরতা যত 44.1 মিটার। তো 44.1 মিটার উপরে উঠছে। এস এর মান ভি 340, অলরেডি বলে দেওয়া আছে যে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড, এবং টি যেটা আমি বের করতে চাচ্ছি শব্দটা উপরে ওঠার জন্য সেই সময়টা, দেন পাইলাম কত? 0.13 সেকেন্ড। সো আশা করি বুঝতে পারছেন। কান্ত কুমার, ওকে ভাইয়া প্রশ্নটা আরেকবার বুঝিয়ে দেন। ওকে দেখেন, খেয়াল করেন তাহলে আপনারা সবাই আরেকবার খেয়াল করেন। 44.1 মিটার গভীর একটা কূপে, মানে একটা কূপ আছে যার গভীরতা 44.1 মিটার, কূপে একটি পাথর নিক্ষিপ্ত হইল, একটা পাথর ফেলে দেওয়া হইল। কূপের মধ্যে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড হলে পাথর নিক্ষেপের মুহূর্ত থেকে পানিতে পতনের শব্দ শুনতে কত সময় লাগবে? মানে আপনি যদি পাথরটা ফেলে দেন, এই পাথরটা নিচে পড়বে, একটা সময় লাগবে, শব্দ তৈরি হবে, সেই শব্দটা উপরে উঠবে, একটা সময় লাগবে। বলছে পুরা সময়টা কত? নিক্ষেপের মুহূর্ত থেকে শব্দ শোনা পর্যন্ত মোট কত সময় লাগবে সেটা বের করতে বলছে। তাহলে আপনি চিন্তা করেন, নর্মালি চিন্তা করেন, পাথরটা তো আগে পড়তে হবে, পাথর পড়ার জন্য একটা সময় লাগবে, সাথে সাথে শব্দ তৈরি হবে এবং শব্দটা উপরে উঠবে, শব্দটা তো যেতেও একটা সময় লাগে। এই টোটাল সময়টাই আমাদেরকে বের করতে বলছে, বুঝতে পারছেন? সো পাথরটা যখন নিচে পড়ে তখন আমি পরন্ত বস্তুর সূত্র ফেলে দিলেই তো আমি সময়টা পেয়ে যাচ্ছি। এজ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এজ কত? কূপের গভীরতা, যতটুকু কূপটা গভীর পাথরটা তো ততটুকুই নিচে পড়বে, তাই না? সো এই যে গভীরতা দিছি, আদিবেগ 0 পরন্ত বস্তুর ক্ষেত্রে, আর মানগুলা বসে, জি এর মান 9.8, টি এর মান তো আমরা বের করব, বসায় দিয়ে ক্যালকুলেশন করলে কিন্তু টি এর মানটা পেয়ে যাচ্ছি, মানে পাথর পড়ার সময়। এখন পাথরটা পড়ে তো শব্দ তৈরি হয়েছে, শব্দটা উপরে উঠবে। এখন শব্দের ক্ষেত্রে অবশ্যই শব্দ সমবেগে উপরে উঠবে, শব্দ সবসময় সমবেগে চলে। এস ইকুয়াল ভিটি, তাহলে এস এর মান কত? 44.1 মিটার, কারণ শব্দটা তো 44.1 মিটারই উপরে উঠবে। তাই এস বলতে দূরত্বর মানটা শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 44.1 মিটারই করবে। তারপরে ভি এর মান 340, শব্দের বেগ দিয়ে দেওয়া আছে প্রশ্নে, টি টুটা তাহলে ক্যালকুলেশন করেই বের হয়ে আসতেছে, এবং দুইটা সময় যোগ করলে টোটাল কত সময় লাগবে সেই সময়টা কিন্তু পাওয়া যাচ্ছে। দুঃখিত। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এইবার ক্লিয়ার কিনা একটু জানাবেন। একটু কমেন্ট করে জানাবেন যে বুঝতে পারছেন কিনা এবার। জি ক্লিয়ার, ওকে ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন অ্যান্ড প্র্যাকটিস করবেন বেশি করে। আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে। অ্যান্ড যদি কারো কোনো মানে যে ম্যাথগুলো দেওয়া আছে, অতিরিক্ত বেশ কিছু ম্যাথ করে দেওয়া আছে, যদি বুঝতে সমস্যা হয় সেগুলো আপনাদের মেসেঞ্জারে অবশ্যই জানাবেন, আমাকে মেনশন করবেন, সারওয়ার ইসলাম সাকিব আইডিতে মেনশন করবেন, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যদি বুঝতে সমস্যা হয়। আদারওয়াইজ আমি নতুন একটা চ্যাপ্টারের মধ্যেও চলে যাব নেক্সট ক্লাসে। সো আশা করি সবাই এই পর্যন্ত ক্লিয়ার, কারো কোনো সমস্যা নাই। অ্যান্ড প্র্যাকটিস করতে থাকেন বেশি বেশি করে। আর অন্যান্য যে ম্যাথগুলো আছে, যদি শাহজাহান তপন বই পড়ে থাকেন দেখবেন যে অন্যান্য ম্যাথগুলো আরও অনেক ইজি, আরও অনেক সহজ। সো সেগুলোও বুঝতে পারবেন।
তো সবাই ভালো থাকবেন, আজকের ক্লাসটা এ পর্যন্তই, অ্যান্ড আল্লাহ হাফেজ।